বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে স্লাইড তৈরি করে নিয়ে আসছি। আমি স্লাইড দেখে দেখে পড়াই। তো জি, শিওর স্যার। জি, কার্সিনোসিন, কার্সিনোসিনাম, আরেক নাম ক্যান্সারিনাম। কার্সিনোসিন বর্তমান সময়ে একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ হয়ে উঠেছে। কারণ আমাদের বর্তমান সময়টাই হলো আমরা খুব বিজি লাইফ পার করি। তো এই স্ট্রেসফুল লাইফের মধ্যে আমরা যে ধরনের সমস্যায় ভুগি, সেই ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য আমাদের কার্সিনোসিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কার্সিনোসিন একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন, খুবই গভীর ক্রিয়াশীল ওষুধ, এবং এটা একটা পলিক্রেস্ট মেডিসিন হয়ে উঠেছে এখন বর্তমান সময়ে। একটা পলিক্রেস্ট মেডিসিন হলো ওই সমস্ত রেমেডি যেগুলা সচরাচর ব্যবহার হয়, প্রায়ই আমাদের চেম্বারে ব্যবহার হয় বিভিন্ন রোগের ক্ষেত্রে, যার ব্যবহার সীমা খুবই বিস্তৃত। তো কার্সিনোসিন ওষুধটা বর্তমান সময়ে একটা পলিক্রেস্ট মেডিসিন হয়ে উঠেছে। এবং আমাদের যে ক্রনিক ডিজিজ হওয়ার যে মূল যে কারণ, ফান্ডামেন্টাল যে কজ, যেগুলোকে আমরা মায়োজম বলি, যেরকম আছে ফান্ডামেন্টাল তিনটা মায়োজম আছে: সোরাস, সিফিলিস, সাইকোসিস। তো এই তিনটা মায়োজমে হলো আমাদের যত ডিজিজ আছে হিউম্যান কাইন্ডে তার মূল কারণ। এবং এই তিনটা মায়োজমকেই প্রতিরোধ করতে পারে, তিনটা মায়োজমকেই মোকাবেলা করতে পারে এই কার্সিনোসিন মেডিসিন। কার্সিনোসিন মেডিসিনের যে থেরাপিউটিক ইউজ, এটার যে আরোগ্যকারী পাওয়ার, যে বিভিন্ন রোগের মধ্যে যে এর যে ব্যবহার, তার উপর গুরুত্ব দিতে গিয়ে ডক্টর হুই বন হুয়া তিনি কয়েকটা কথা বলেছেন। তার কথাটা হলো এরকম যে ডক্টর গিবসন মিলার লাইক টু সে দ্যাট ইফ হি ওয়ার কনফাইন্ড টু the use of one single remedy, he would choose সিপিয়া। ডক্টর গিবসন মিলার বলতেন যে তাকে যদি একটা ওষুধে সীমাবদ্ধ করা হয়, তাকে যদি শুধুমাত্র একটা ওষুধ বাছাই করে নিতে হয়, তাহলে তিনি বেছে নেবেন সিপিয়া। ডক্টর হুইবন হুয়া উনি বলতেছেন যে আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে, ইফ দিস গ্রেট হোমিওপ্যাথ, এই মহান হোমিওপ্যাথ যদি ওয়ার অ্যালাইভ, যদি এখনো বেঁচে থাকতেন, টুডে, এই সময়ে যদি বেঁচে থাকতেন, হি উড চুজ কার্সিনোসিনাম, তিনি কার্সিনোসিনকে বেছে নিতেন। এটা একটা নোসোট। অন্যদিকে আমরা এটাকে সার্কোডও বলতে পারি। নোসোট হলো ডিজিজ প্রোডাক্ট থেকে যে মেডিসিনগুলো বানানো হয় সেগুলোকে আমরা নোসোট বলি। আর সার্কোট হলো আমাদের যে গ্ল্যান্ডের যে রস আছে, গ্রন্থি, যত গ্রন্থি আছে, গ্রন্থি থেকে যে যে ওষুধগুলো বানানো হয় সেগুলোকে সার্কোট বলে। তো যেহেতু কার্সিনোসিন ওষুধটা মেমারি গ্ল্যান্ড থেকে নেওয়া হয়েছিল, যেহেতু ব্রেস্ট একটা গ্ল্যান্ড, সেই জন্য অনেকে এটাকে সার্কোট বলে, কিন্তু মূলত একে নোসোট বলাই যুক্তিযুক্ত, কারণ এইখানে ডিজিজ প্রোডাক্ট থেকে এটা নেওয়া হয়েছিল। তাহলে ডক্টর হুই বন হুয়া উনি বলতেছেন, যদি গিবসন মিলার একটা ওষুধ যদি বেছে নিতে হয়, সেক্ষেত্রে বেছে নিয়েছিলেন সিপিয়া। আর ডক্টর গিবসন মিলার যদি এখন বেঁচে থাকতেন, তাহলে তিনি অবশ্যই কার্সিনোসিনকে বেছে নিতেন। এই কথা থেকে আমরা বুঝতে পারি যে কার্সিনোসিনের বর্তমান সময়ে এর ব্যবহারের গুরুত্ব কত বেশি। যদিও কার্সিনোসিন মেডিসিন হেনিমিনিয়ান মেথডে প্রুভিং হয় নাই, হেনিমিনিয়ান মেথডে এই ওষুধটা সেইভাবে প্রুভিং হয় নাই, কিন্তু ক্লিনিক্যালি এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে, ক্লিনিক্যালি ব্যাপকভাবে এর ব্যবহার হয়েছে। তো কিছু এক্সপিরিয়েন্স ডক্টর, কিছু বিশিষ্ট ডক্টর, এমিনেন্ট ডক্টর, কিছু পণ্ডিত ডাক্তার, ফিজিশিয়ান, তারা এই ওষুধটা নিয়ে অনেক গবেষণা করেছেন, অনুসন্ধান করেছেন, এবং এই ওষুধের ব্যবহারের উপর জোর দিয়েছেন, হ্যাঁ, অনুনয় বিনয় করেছেন, এবং
এই ওষুধের যে থেরাপিউটিক পাওয়ার, আরোগ্যকারী যে ক্ষমতা, তার সাক্ষ্য দিয়েছেন। মানে এই ওষুধটাকে অনেক অভিজ্ঞ ডাক্তাররা আমাদের সামনে নিয়ে আসছেন, এর অনেক লক্ষণ দেখিয়েছেন যে বিভিন্ন এটার যে আরোগ্যকারী ক্ষমতা, এটা যে বিশাল, সেগুলোর উপর তারা জোর দিয়েছেন, আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তো বর্তমান সময়ে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি, যেগুলো আমাদের বহুল ব্যবহৃত গভীর ক্রিয়াশীল মেডিসিন, যেরকম সিপি আছে, সালফার আছে, লাইকোপোডিয়াম আছে, ফসফরাস আছে, এবং অন্যান্য যে সমস্ত আরো কনস্টিটিউশনাল মেডিসিন আছে, কার্সিনোসিনের অবস্থান ঠিক ওই সমস্ত মেডিসিনের কাতারে পৌঁছে গেছে। এমনকি বলা যায় যে তাদেরকেও পেছনে ফেলছে, তাদেরকেও ছাপিয়ে আরো আগিয়ে গেছে এই কার্সিনোসিন মেডিসিন। এবার আসেন আমরা কিছু এই কার্সিনোসিন ওষুধের হিস্টোরি জানি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড জানি, যে কোথা থেকে কিভাবে কার্সিনোসিনের ব্যবহার শুরু হলো। কার্সিনোসিন ওষুধটা প্রথম ব্যবহার করেন ডক্টর জেমস টাইলার কেন্ট। তিনি এই ওষুধটার নাম দিয়েছিলেন কার্সিনোমা। এবং তিনি এটা ব্যবহার করেছেন অনেক বছর, এবং তিনি এটা নিয়েছিলেন একটা ব্রেস্টের ক্যান্সার থেকে, এক মহিলার ব্রেস্টের ক্যান্সার থেকে, যেখানে ব্রেস্টের ক্যান্সার থেকে ক্যান্সারটা ছিল ওপেন ক্যান্সার, এবং সেখান থেকে স্বচ্ছ, কালারলেস, বর্ণহীন পানির মতো ডিসচার্জ যাচ্ছিল। সেইখান থেকে অল্প পরিমাণে নিয়ে তিনি পোটেন্টাইজ করেন, এবং সেইগুলা তিনি বিভিন্ন অ্যাডভান্স ক্যান্সার কেসে সন্তোষজনকভাবে ব্যবহার করেন। ডক্টর কান্ট নিজে বলেছেন যে কার্সিনোমা মানে এই কার্সিনোসিন ওষুধটা রিলিভস দ্য শার্প বার্নিং টিয়ারিং পেন। এটা তীক্ষ্ণ ব্যথা, তারপরে সে জ্বালাকর ব্যথা, ছিঁড়ে ফেলার মতো ব্যথা, এই ধরনের ব্যথা কি করে, উপশম দেয়, রিলিফ দেয়। উইথ দিস রেমেডি, এই ওষুধ দিয়ে পেশেন্ট হ্যাভ বিন কিপড কমফোর্টেবল, রোগীকে আরামে রাখা যায়, ক্যান্সারের রোগীকে আরামে রাখা যায়। মেনি ইয়ার্স, অনেক বছর পর্যন্ত রোগীকে আরামে রাখা যায়। হোয়েন কিউর ওয়াজ ইম্পসিবল, যেখানে রোগীর আরোগ্য করা অসম্ভব এবং ক্যান্সারাস ডেভেলপমেন্ট যেখানে চলতে থাকে, তার ক্যান্সারটা দিন দিন বৃদ্ধি পেতে থাকে, এইরকম ক্ষেত্রে যেখানে কিউর করা সম্ভব না, ক্যান্সারটা অনেক বেশি অ্যাডভান্স, সেই ক্ষেত্রে আমরা যদি এই ওষুধটা ব্যবহার করি, তাহলে ওই ক্যান্সারের রোগীকে আরামে রাখা যায় বছরের পর বছর। ওই ক্যান্সারের রোগীর ওই ক্যান্সারে যে তীব্র জ্বালাকর, ছিঁড়ে ফেলার মতো ব্যথা হয়, সেই ব্যথাগুলো রিলিভ করা যায় এই কার্সিনোসিন মেডিসিন দিয়ে। দ্য ম্যালিগন্যান্ট প্রোগ্রেস ওয়াজ ডিলেড, এই যে একটা মারাত্মক অবস্থা, রোগীর যে ক্যান্সার স্টেজটা দিন দিন বাড়তে থাকে, সেটাকে ডিলে করা যায়, এটার গতিকে অনেকটাই টেনে ধরা যায়। সাফারিং ইউজুয়ালি অ্যাকম্পানিড দ্য কন্ডিশন ওয়ার অ্যাভয়েডেড, এবং এই ক্যান্সার অবস্থার সাথে যে রোগীর যে কষ্টগুলা হয়, সেগুলাকে মোটামুটি রোগীকে অ্যাভয়েড করা যায়, তার কষ্ট কমানো যায়। আপনি যদি কার্সিনোসিন ওষুধটাকে কোনো ক্যান্সার রোগী, যেখানে তার ক্যান্সার অবস্থা দিন দিন বাড়তেছিল, আরোগ্য করা সম্ভব না, এইরকম রোগীর ক্ষেত্রে আপনি যদি ওষুধটা দেন, তাহলে রোগীকে অনেক বছর আপনি আরামে রাখতে পারবেন, তার ব্যথা কমে যাবে, এবং তার যে এই যে ম্যালিগন্যান্ট ডিজিজটা যে বাড়তেছিল, সেটা অনেকটাকে থামানো যাবে, এবং এই ম্যালিগন্যান্ট অবস্থার কারণে তার যে সাফারিং গুলা হইতো, সেগুলাকে অ্যাভয়েড করা যাবে। এই কথাগুলা, আমি যে কথাগুলো বললাম, এটা কেন্টের, আপনার যদি ওনার যে কেন্টস নিউ রেমেডিজ, ক্লিনিক্যাল কেসেস এবং লেসার রাইটিংস, অ্যাফোরিজম অ্যান্ড প্রিসিপস বইটা আছে, বিজেন পাবলিকেশন বের করেছে, সেখানে আপনি এই কথাগুলো পাবেন, পেজ নাম্বার 523 থেকে 524 নাম্বার পৃষ্ঠা। তাহলে দেখা যাচ্ছে এই ওষুধটা প্রুভিং না হয় নাই, তারপরেও শুধুমাত্র ডাক্তার কেন্ট নোসুড এই নিজে এটা তৈরি করেছেন, এবং
এই নসুরটা তৈরি করছেন ক্যান্সারের থেকে ফ্লুইড নিয়ে, এবং ক্যান্সারের রোগীর মধ্যে এই ওষুধটা প্রয়োগ করছেন। এই ক্ষেত্রে কিন্তু তখন প্রুভিং করা ছিল না, উনি জাস্ট শুধু এইভাবে ব্যবহার করেছেন এবং রোগীতে তিনি ভালো একটা রিলিফ দিতে সক্ষম হয়েছেন। তারপরে কে ব্যবহার করছেন কার্সিনোসিন? এরপরেই যিনি ব্যবহার করছেন তিনি হলেন ডক্টর বার্নেট, যিনি অনেকগুলা নসুর ওষুধের আবিষ্কারক। তো ডক্টর বার্নেট তিনিও এই ওষুধটা ব্যবহার করছেন, তবে তার প্রিপারেশনটা ছিল অন্যরকম। তিনি একটা স্কিরাস ক্যান্সার, যেগুলো খুবই শক্ত হয়, স্কিরাস ক্যান্সার, সেই স্কিরাস ক্যান্সার থেকে তিনি এই ওষুধটা তৈরি করেন এবং এটার নাম দেন স্কিরিনাম। মার্কেটে কার্সিনোসিন এবং স্কিরিনাম দুইটা ওষুধই পাওয়া যায়, তবে স্কিরিনাম ইদানিং একটু কম পাওয়া যায়, খোঁজ নিলে অনেকেই পাবেন। একসময় বিটি কোম্পানি থেকে আসতো, এখন পাওয়া যায় কিনা জানি না। তো স্কিরিনাম থেকে ডক্টর বার্নেট স্কিরাস ক্যান্সার থেকে এই ওষুধটা তৈরি করেছিলেন এবং সেটার নাম দিয়েছিলেন স্কিরিনাম, আরেক নাম হলো ডুরাম। তো তিনি নিজের উপরে এই ওষুধের একটা ফ্র্যাগমেন্টারি প্রুভিং করছিলেন, একটা আংশিক প্রুভিং করছিলেন, এবং তিনি প্রুভিং করার সময় একটা লক্ষণ পান, সেটা হলো তার নাভি বরাবর একটা ট্রিমেন্ডাস সিঙ্কিং সেন্সেশন, যার নাভিটা একদম ডুবে যাচ্ছে, নাভির পাশটা যেন একদম খোলা এইরকম একটা অনুভূতি এই ওষুধ প্রুভিং করার সময় পেয়েছিলেন। তারপর ডাক্তার বার্নেট তিনি ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে এই ওষুধ দিয়ে, স্কিরিনাম দিয়ে অনেকগুলো ব্রেস্ট টিউমার আরোগ্য করেছেন। তারপরে মানুষের শরীরে যে গ্ল্যান্ড, যেগুলো খুব হার্ড গ্ল্যান্ড, সেগুলো আরোগ্য করেছেন। তিনি একটা রোগীর কথা বলেছেন যে রোগীর ভাই ছিল সার্জন, রোগীর গলার মধ্যে অনেকগুলো হার্ড গ্ল্যান্ড ছিল, গ্ল্যান্ড ফুলে হার্ড হয়ে আছিল, অনেকগুলোই সার্জন রিমুভ করেছিলেন, তবে একটা গ্ল্যান্ড ছিল অনেক শক্ত, সেটা ডাক্তার বার্নেট স্কিরিনাম ওষুধ প্রয়োগ করে আরোগ্য করেন। এছাড়াও ডাক্তার বার্নেট এই ওষুধটার ব্যবহার করেছেন রক্তক্ষরণে, যেখান থেকে রক্তক্ষরণ হয়, বিশেষ করে যদি ভেরিকোজ ভেন থেকে রক্তক্ষরণ হয়, তারপরে কোনো ক্যান্সার থেকে রক্তক্ষরণ হয়, বা শরীরের অন্যান্য স্থান থেকে যদি রক্তক্ষরণ হয়, সেখানে এই ওষুধটা ব্যবহার করেছেন। তারপরে ভেরিকোজ ভেইন, মানুষের হাতে ও পায়ে যে ভেরিকোজ ভেন, রক্তের যে শিরাগুলো ফুলে যায়, সেগুলো কালার হয় পার্পল, নীলচে বেগুনি কালার, বেগুনি। তো সেই পার্পল কালারের যে ভেরিকোজ ভেন, সেখানে উনি সাকসেসফুলি এই ওষুধ ব্যবহার করেছেন। এছাড়াও তিনি আরেকটা ব্যবহারের কথা বলেছেন, সেটা হলো সুতা কৃমির মধ্যে, যেখানে অনেক ওষুধ ব্যবহার করেও রোগীকে কৃমি মুক্ত করা যায় না, সিনা ফেলিউর হয়, অন্যান্য ওষুধ ফেলিউর হয়, সেখানে দেখা যায় যে স্কিরিনাম 200 পটেন্সি ব্যবহার করলে কৃমি বের হয়ে আসে। এরপরে ডাক্তার ক্লার্ক, তিনি ছিলেন ডাক্তার বার্নেটের সহকর্মী, একই সাথে দুইজন ছিলেন। এবং ডাক্তার ক্লার্ক তিনি এই ওষুধটাও ওই ইনভ্যাটারেট কেস অফ ট্রাবলসাম থ্রেড ওয়ার্মস, ওই যেখানে খুবই যন্ত্রণাপূর্ণ সুতা কৃমির ক্ষেত্রে, যেখানে কৃমি মুক্তই করা যায় না পেশেন্টকে, তো সেইখানে যখন সিনা ব্যবহার করা হয়েছে, টিউক্রিয়াম ব্যবহার করা হয়েছে, কিন্তু এগুলাতে তেমন রিলিফ দেয় না, আরোগ্য করে হয়তো বা সামান্য রিলিফ দিছে, কিন্তু রোগীকে আরোগ্য করতে পারে নাই। সেই ধরনের কেসে তিনি এই কৃমির ক্ষেত্রে এই স্কিরিনাম ওষুধটা ব্যবহার করেছেন এবং সাকসেসফুলি ব্যবহার করেছেন। এই কথাগুলো আপনারা ক্লার্কের যে ডিকশনারি অফ প্র্যাকটিক্যাল ম্যাথমেটিকা সেখানে পাবেন। এরপরে একটা লম্বা সময় ধরে এই ওষুধের কেউ ব্যবহার করে নাই, এই ওষুধ নিয়ে কেউ রিসার্চ তো করেনি। তবে ডক্টর বরিকের বইয়ে কয়েকটা লাইন পাওয়া যায় কার্সিনোসিন ওষুধ সম্পর্কে। বরিকের যে পকেট ম্যানুয়াল অফ ম্যাথমেটিকা আছে, সেখানে কয়েকটা লাইন আছে। এছাড়াও আরো কিছু অথর, যেরকম ডক্টর নেভেল, ডক্টর এমলি হান্ট কুপার। ডক্টর এমলি হান্ট কুপার হলো বিখ্যাত ডক্টর রবার্ট টি কুপারের ছেলে।
সেই ওষুধটা নিয়ে গবেষণা করেছে। রবার্ট টি কুপারকে আমরা চিনি, তিনি একজন বিখ্যাত হোমিওপ্যাথিক ক্যান্সার চিকিৎসক ছিলেন। তো এই রবার্ট টি কুপারের ছেলে ডক্টর এমলি হান্ট কুপার, তিনি ওষুধটা নিয়ে গবেষণা করেছেন। এছাড়া বারফোর্ড ওনারা বেশ কিছু কেস পাবলিশ করেন যেগুলো কার্সিনোসিন দিয়ে সাকসেসফুলি আর্গ্য করেছেন। এই কথাগুলা লিখেছেন ডক্টর জর্জ বিতলকাস, তার ম্যাথমেটিকা ভিভাতে পাবেন, ভলিউম 7-এ। সবচেয়ে বেশি কার্সিনোসিনকে বর্তমান সময়ে এই যে জনপ্রিয় ওষুধ হিসাবে তুলে আনার জন্য এই ওষুধকে একটা জনপ্রিয় ওষুধ বানানোর পিছনে যার সবচেয়ে বড় অবদান, তিনি হলেন ডিএম ফোভিস্টার, ডোনাল্ড ম্যাকডোনাল্ড ফোভিস্টার। তো তিনি 1952 সালে তিনি লক্ষ্য করেন যে সমস্ত মায়েরা ক্যান্সারে আক্রান্ত ছিল কিন্তু প্রেগন্যান্ট ছিল, বাচ্চা প্রসব করেছে ওই ক্যান্সার অবস্থায়, তিনি দেখেন তাদের বাচ্চাদের মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। একটু বলে নেই যে রয়্যাল লন্ডন হোমিওপ্যাথিক হসপিটাল যেটা আছে ইংল্যান্ডের, সেখানে ডাক্তার ছিলেন ওইখানে ডক্টর এই ডিএম ফোভিস্টার, এবং তিনি ওইখানে শিশু চিকিৎসক হিসেবে অনেকদিন ওইখানে কাজ করেছেন। তো ওইখানে থাকা অবস্থায় তিনি দেখেন যে অনেকগুলা বাচ্চা যাদের মা ক্যান্সারে আক্রান্ত ছিল তাদের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য তিনি লক্ষ্য করেন। তিনি দেখেন সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে ছিল যে তাদের বাচ্চাদের যে স্ক্লেরোটিক দেখেন, এই যে ব্লু স্ক্লেরোটিক, মানে এই যে স্ক্লেরাটা আছে, এই যে সাদা অংশটা যে দেখি আমরা, এই যে স্ক্লেরাটা থাকে ব্লু কালারের, দেখা যায়। আমি যে পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, জি জি, আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা তাদের এই চোখের সাদা অংশটা থাকে ব্লু কালারের, এই একটা বৈশিষ্ট্য দেখতে পান। ওকে। তারপরে দেখেন তাদের বাচ্চাদের গায়ের যে কালার, সেটা ক্যাফে-লেট কমপ্লেক্সন, মানে যদি আমরা দুধের মধ্যে কফি মিক্স করি তাহলে যে ধরনের কালার হয়, এই যে বাচ্চার কালারটা দেখেন, গায়ের কালার, এদের বাচ্চাদের প্রায় গায়ের কালার এইরকম হয়। আচ্ছা। আরেকটা বৈশিষ্ট্য দেখেন যে এদের গায়ের মধ্যে প্রচুর পরিমাণে এরকম তিল থাকে, অনেক তিলক থাকে এদের। এই তিনটা বৈশিষ্ট্য, ব্লু স্ক্লেরোটিক দেখেন, চোখের স্ক্লেরাটা থাকে ব্লু কালারের, তাদের গায়ের রংটা থাকে ক্যাফে-লেট কমপ্লেক্সন, যেটা আমরা আগে দেখাইলাম এই টাইপের, আর গায়ের মধ্যে অনেক তিল থাকে। তারপর উনি এটা নিয়ে গবেষণা করা শুরু করলেন এবং এই ধরনের যত কেস পেয়েছেন সবগুলা একত্র করা শুরু করলেন, এবং তিনি মনে করলেন যে এই বৈশিষ্ট্যগুলা অবশ্যই কার্সিনোসিন ওষুধের বৈশিষ্ট্য হবে, কারণ এগুলাই ছিল তার ফ্যামিলি হিস্টোরি, ছিল তাদের মায়েদের ক্যান্সারের হিস্টোরি, এবং তিনি এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে যখন কার্সিনোসিন ওষুধটা ব্যবহার করলেন সেইখানে উল্লেখযোগ্য পরিমাণ তিনি সফলতা লাভ করলেন। তো এইভাবেই শুরু হলো ডক্টর ডোনাল্ড ফোভিস্টারের এই কার্সিনোসিনের ব্যবহার, এবং তিনি এটা কিন্তু দিন দিন এটার অবস্থা এইটা নিয়ে অনেক গবেষণা করছেন এবং এটার অনেক লক্ষণ তিনি কালেক্ট করেছেন। সবই আসলে ক্লিনিক্যালি ম্যাক্সিমাম সব লক্ষণগুলোই কালেক্ট করা হয়েছিল, ম্যাক্সিমাম লক্ষণ ক্লিনিক্যালি সংগ্রহ করা হয়েছে। আচ্ছা। এর ভিতরেই ডক্টর উইলিয়াম লিস টেম্পলেটন, তিনি একটা মানে প্রুভিং করেন, সেটা ওই সালেই 52-53 সালে 9 জন ব্যক্তির উপরে তিনি এটা প্রুভিং করেন, একটা ভেরিটেবল প্রুভিং, একদম স্বচ্ছ প্রুভিং যেটাকে বলে। সেই প্রুভিং এ তিনি 30 পাওয়ার এবং 40 পাওয়ার ডাইলিউশন এটা ইউজ করেছিলেন। এছাড়া ডক্টর ফোভিস্টার নিজের শরীরের উপরে 200 পটেন্সিতে এটা প্রুভিং করেন। তো যাই হোক, ওনারা যে কার্সিনোসিনটা ব্যবহার করেছিলেন সেটা বানিয়ে দিয়েছিল ডক্টর ইংল্যান্ডের একটা কোম্পানি, ন্যানসেল কোম্পানি।
সেখান থেকে এটা তৈরি করা হয়েছিল, এবং আনফরচুনেটলি এটার অরিজিন কোথা ছিল সেটা এখনো জানা যায় না। আচ্ছা। তো যাই হোক, তো সেইখান থেকে দিন দিন এই ওষুধটার ডেভেলপমেন্ট হইতে থাকে, এবং পরবর্তীতে আরো অন্যান্য অনেক ডাক্তার ভূমিকা রাখেন। তার মধ্যে আছে কয়েকজনের নাম উল্লেখ করি, যারা এই ক্লিনিক্যালি এই ওষুধটার ইনরিচ করেছে, আরো সমৃদ্ধ করেছে এই ওষুধের লক্ষণগুলা। তার মধ্যে আছিল ডক্টর ইমব্যারেস, নাম উচ্চারণ করাও কঠিন, ডক্টর জেমস রুইনসি, ডক্টর টোয়েন্টি ম্যান, ডক্টর জে হুই বন হুয়া। উনি একটা লিখেছিলেন যে এই ওষুধের উপরে, কার্সিনোসিনের উপরে তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন ব্রিটিশ হোমিওপ্যাথিক জার্নালে। সেইখানে কিন্তু ওই কথাটা বলছিলেন যে ডাক্তার গিবসন মিলার যদি বেঁচে থাকতেন তাহলে তিনি এই ওষুধটাকে বাছাই করে নিতেন। এছাড়া ডক্টর পেসারো, ডক্টর সাপিরো, ডক্টর জর্জ ভিতলকাস, ডক্টর ক্যাথারিন কুল্টার, ডক্টর জে ডরথি, ডক্টর মার্কোস জিমেনেস, ডক্টর উএস জুলিয়ান, তার একটা বই আছে ডিকশনারি ম্যাথমেটিক অফ নোসোডের উপরে, সেখানেও এই ওষুধ সম্পর্কে অনেক লক্ষণ আপনারা পাবেন। উএস জুলিয়ানের ম্যাথমেটিক এটা পাওয়া যায়। তারা সবাই ওষুধকে আরো সমৃদ্ধ করেছেন। এবার আসেন যে কার্সিনোসিন ওষুধটা যে তৈরি করে এর মেইন সোর্সটা কি, কোথা থেকে এটা তৈরি করা হয়। তো মেইন যে সোর্স, যেটা মূল সোর্স, একটা হচ্ছে ডাক্তার কেন্ট, ওরা যেটা ব্যবহার করেছেন, খুব সম্ভবত ডাক্তার এই যে ন্যানসন যে এটা নিয়েছিলেন, তৈরি করেছিলেন, সেটাও হয়তো এই ব্রেস্ট টিউমার থেকে তৈরি করা হয়েছিল। তারপরে এছাড়া স্টোমাকের ক্যান্সার থেকে তৈরি করা হয় এটা। তারপরে ইউরিনারি ব্লাডারের যে ক্যান্সার হয় সেখান থেকেও তৈরি করা হয়। ইন্টেস্টিনামের বিভিন্ন জায়গায় যে ক্যান্সার হয় সেখান থেকেও অংশ নিয়ে এই কার্সিনোসিন তৈরি করা হয়। ব্রেস্টের স্কিরাস ক্যান্সার থেকে তৈরি করা হয়, সেটাকে আসলে স্কিরিনাম বলে। তারপরে পালমোনারি যে ক্যান্সার হয় লাংসের, সেখান থেকে ওই ওষুধটা তৈরি করা হয়। এগুলোর বিভিন্ন নাম আছে। তো এগুলো সবগুলো রয়্যাল লন্ডন হোমিওপ্যাথিক হসপিটালে ব্যবহার হতো। সেখান থেকে কালেকশন, বিভিন্ন অপারেশন করে রয়্যাল লন্ডন হোমিওপ্যাথিক হসপিটালে একসময় ক্যান্সার রোগীদের সহ অপারেশন হতো। এখন বর্তমানে অবশ্য হয় না, শুধু আউটডোর চালু। তো সেইখান থেকে অপারেশন করে এগুলো সংগ্রহ করে এই ওষুধগুলো বানানো হয়। তো ডক্টর ডিএম ফুবিস্টার তিনি বিভিন্ন প্রিপারেশন তৈরি করেছেন, বিভিন্ন প্রিপারেশন ইউজ করেছেন। তিনি বলেছেন মোটামুটি সব প্রিপারেশন, সেটা স্টোমাক থেকেই হোক বা ইউরিনারি ব্লাডার থেকেই হোক বা অন্য যেখান থেকেই বানানো হোক, সবগুলোর কাজ মোটামুটি একই ধরনের কাজ করে। এছাড়া আরো অনেক কার্সিনোসিনের প্রিপারেশন আছে, এখানে অনেকগুলো নাম আছে, আমি যার শুধু নামগুলো লিখে নিয়ে আসছি। তো অনেক ধরনের আছে, কার্সিনোসিনের প্রিপারেশন আছে। তো আমাদের কোথায় কোথায় ওষুধটার কাজ করে, আমাদের নিউট্রিশনের উপরে কাজ করে, আমাদের বিপাক ক্রিয়ার উপরে কাজ করে, লিভারের উপরে একটা প্রধান কাজ আছে, সোলার প্লেক্সাস আছে, একটা নার্ভের এক্সেটি আমাদের ইয়েতে থাকে, এটা এই থ্রোট অফ কি বলে, যে আমাদের যে স্টোমাক আছে, স্টোমাক পিটে থাকে, এখানে নার্ভ প্লেক্সাস, তার উপরে কাজ করে। তারপরে স্কিনের উপরে কাজ করে, মিউকাস মেমব্রেন যত আছে, শ্লেষ্মিক যে ঝিল্লি আছে, শ্লেষ্মিক ঝিল্লি, যেরকম আমাদের গলা, স্টোমাক, রেকটাম, সেগুলোর উপরে কাজ করে। আর এটা হলো অল্টারনেটিং করে সাইড, একবার এই পাশ এবার ওই পাশ শরীরের। কিছু ক্লিনিক্যাল কন্ডিশন, যদিও আমাদের মেডিসিন রোগের নাম ধরে ইউজ হয় না, আমাদের লক্ষণ সমষ্টি হলো আমাদেরকে বিভিন্ন অবস্থায়, রোগ অবস্থায় ওষুধের আমরা ব্যবহার করি তার লক্ষণ সমষ্টি নিয়ে। তারপরেও বিশেষ কিছু রোগ অবস্থায় দেখা যায় যে এই ওষুধটার ব্যবহার বেশি, কিন্তু নাম দিয়ে আমরা ওষুধ ব্যবহার করব না, আমরা লক্ষণ দিয়েই এই সমস্ত অবস্থার ক্ষেত্রেও আমরা লক্ষণ দিয়েই ওষুধটা সিলেক্ট করব। তো কি কি অবস্থায় ক্লিনিক্যাল কন্ডিশনে বেশি ব্যবহার হয়, যেরকম অ্যাবসেস, তারপরে অ্যাকনি, মুখের মধ্যে যে ব্রণ হয়, বিভিন্ন অ্যালার্জিক কন্ডিশনে, অ্যাজমার ক্ষেত্রে, ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে,
ক্রনিক ফ্যাটিক সিনড্রোম। ক্রনিক ফ্যাটিক সিনড্রোম হলো রোগী খুবই দুর্বল হয়ে পড়ে, কিন্তু এর পিছনে কোনো কারণ জানা যায় না। রোগী দেখা যায় খুবই দুর্বল, কিন্তু এর পিছনে কোনো রোগ ধরা পড়ে না। ক্রনিক ফ্যাটিক সিনড্রোম। তারপরে কোলনের প্রদাহ, কাশির ক্ষেত্রে ডেভেলপমেন্টাল ডিলে, যে সমস্ত বাচ্চাদের ডেভেলপমেন্ট হয় না, সেটা মানসিক হোক অথবা শারীরিকই হোক। ডায়াবেটিসের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, ডিসমেনোরিয়া, বাদক বেদনার সাথে। মাথা ব্যথা, ইমিউন ডিফিসিয়েন্সি, যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতা থাকে। তারপরে ইনসমনিয়া, ঘুম না হওয়া, বিশেষ করে শিশুরা যদি না ঘুমায়। তারপর মোল, গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে তিলক ওঠা। নেবি, নেবি নেবি হলো বহু বছর নেবাসের, যেটা হলো জন্মদাগ, বার্থ মার্ক হয়, আমাদের বিভিন্ন জন্মদাগ হয়, সে জন্মদাগ সেইখানে ব্যবহার হয়। ওভারিয়ান সিস্টে ব্যবহার হয়। প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, মাসিক শুরু হওয়ার আগ মুহূর্তে শারীরিক ও মানসিক যে পরিবর্তনগুলো হয়, কারো হয়তো খিটখিটে মেজাজ হয়ে যায়, এই যে কিছু পরিবর্তন হয়, কারো হয়তো মাথা ব্যথা করে, কারো হয়তো ব্রেস্টে ব্যথা করে। এই প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোমের ক্ষেত্রে এই ওষুধটার ব্যবহার আছে। রেকটাল প্রোলাপসে ব্যবহার হয়। রেসপিরেটরি যত ইলনেস আছে, শ্বাস প্রশ্বাস সম্পর্কে যত রোগ আছে, সেখানে ব্যবহার হয়। সাইনোসাইটিসে ব্যবহার হয়। আরেকটা হলো টিক্স। টিক্স হলো, এটা হচ্ছে বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায় বাচ্চা হঠাৎ করে বিভিন্ন অঙ্গ ভঙ্গিমা করে, দেখা যায় মাথা নড়ায়, একটু এরকম এরকম করে একটু খিচুনির মতো হয়, এই টিক্স হয় বাচ্চাদের মধ্যে। এটা একটা বিহেভিয়ারেবল, তাদের আচরণ জনিত একটা প্রবলেম, সে টিক্সের মধ্যে ব্যবহার হয়। তো আমার একটা কেস আছে, সাকসেসফুল কেস এই টিক্সের মধ্যে, একদিন সময় পেলে দেখাবো ইনশাল্লাহ। এবার আসেন, এর ইতিহাস তো জানলাম কিভাবে এটা ডেভেলপমেন্ট হলো। তো এবার আসেন যে কার্সিনোসিনের ফিজিক্যাল মেকআপ, শারীরিক গড়ন কেমন হবে। তো এর আগেই বলেছি আমরা যে তার ব্লু স্ক্লেরোটিক্স থাকে, তার যে স্ক্লেরা সেটা থাকে ব্লু কালারের। তারপরে তার গায়ের যে রং, ক্যাফে অ্যালার্ট কমপ্লেক্সন, দুধের মধ্যে কফি মিশালে যে ধরনের কালার হয়, ব্রাউনিশ কালার, সেই ধরনের কালার হবে। গায়ের মধ্যে অনেক মোল থাকে, সেগুলো কালো হয়। এই কালো কালো মোলের সাথে এই চোখের এই যে ব্লু স্ক্লেরোটিস, সেটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তো যদি এই ধরনের অনেক মোল যদি আমরা স্কিনের মধ্যে দেখতে পাই, সেখানে অন্যান্য যে বৈশিষ্ট্য সেগুলো থাকুক বা না থাকুক, অনেক মোল হওয়া মানেই কার্সিনোসিনকে আমরা সেখানে বিবেচনা করব। এছাড়া গায়ের মধ্যে অনেক ধরনের নেভি থাকে, এই যে দেখেন জন্মদাগ, একজনের হাতের মধ্যে জন্মগতভাবে এরকম। তো এই জন্মদাগের মধ্যেও, যেখানে জন্মদাগ আছে, সেখানে আমরা কার্সিনোসিনকে বিবেচনা করব। এছাড়া গায়ের মধ্যে দেখা যায় কার্সিনোসিনের পেশেন্টের গায়ে অনেক তিল থাকে, অনেক ধরনের আঁচিল থাকে, মাল্টিপল ওয়ার্ডস, অনেক আঁচিল থাকে। কিছু ভেরিয়েশন আছে, সবসময় যে স্কিন যে এরকমই থাকবে এমন না। কারো কারো স্কিন থাকে একদম প্যাল, ফ্যাকাইসা, একদম ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। তো পেশেন্টকে অনেক পরিশীলিত মনে হয়, পেশেন্টকে অনেক কোমল মনে হয়, ডেলিকেট অ্যাপিয়ারেন্স থাকে তাদের। তো যেটার সাথে তার বিহেভিয়ারের সাথে মিল, কারণ পেশেন্ট যেরকম কোমল থাকে তার স্কিন, সেরকম তার মনটাও, তার আচরণটাও ওইরকম কোমল থাকে। তারপর দেহের মধ্যে বিভিন্ন ব্রাউন স্পট থাকতে পারে, যেটা লিভার স্পট বলে। আরেক নাম হলো লেন্টিজেন্স। আমরা এই যে এগুলো হলো এই ধরনের স্পট থাকতে পারে, লেন্টিজেন্স। তো কোনো পেশেন্টের গায়ে যদি এই ধরনের আপনারা স্পট দেখেন, ছবিটা দেখা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এই ধরনের যদি স্পট থাকে, তাহলে আমরা সেখানে কার্সিনোসিনের কথা চিন্তা করব। এছাড়া এদের মাথা, কার্সিনোসিনের পেশেন্টের মাথা তুলনামূলকভাবে একটু বড় থাকে, লার্জ থাকে। কপালটা একটু উঁচু থাকে, কপালটা একটু বড় থাকে, হিউজ থাকে।
তাদের মধ্যে তাদের গায়ে, তাদের মুখের মধ্যে বা স্পাইনে, তাদের মুখের মধ্যে, তাদের গায়ে আনইউজুয়াল হেয়ার গ্রোথ হয়, অনেক বেশি হেয়ার থাকে, চুল থাকে, বিশেষ করে মুখে এবং স্পাইনে। এই দেখেন, এই যে স্পাইনে, মেরুদণ্ড বরাবর তাদের অনেক বেশি হেয়ার থাকে, চুল থাকে। রাইট। আচ্ছা, তারপরে আরেকটা কথা কি না বলা দরকার, যে এই যে বৈশিষ্ট্যগুলো বললাম তার ফিজিক্যাল মেকআপ, সেগুলো থাকা কিন্তু ম্যান্ডেটরি না। এই ওষুধটা প্রেসক্রাইব করার জন্য এই ধরনের স্কিন কালার, এই ধরনের দৈহিক গঠন তাদের থাকতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। তো আচ্ছা। আমরা যদি অন্যান্য লক্ষণ পাই, ইয়ের যে অনেক লক্ষণ আছে, সেগুলো পেলে আমরা কার্সিনোসিন ব্যবহার করব। তবে এই ধরনের লক্ষণগুলো যদি পাওয়া যায় কার্সিনোসিনের রোগীর ক্ষেত্রে, আমরা এই ধরনের লক্ষণগুলো আশা করতে পারি। এই ধরনের লক্ষণযুক্ত পেশেন্টদের মধ্যে কার্সিনোসিন বেশি ব্যবহৃত হয়। আরেকটা বৈশিষ্ট্য আছে কার্সিনোসিনের, সেটা হলো অপারেশনের পরে এই কিলোয়েড ফর্ম করা। কিলোয়েড ফর্ম আচ্ছা। করা, এই দেখেন, কারো যদি কোথাও কেটে যায় বা অপারেশন করা হয়েছে, সেখানে এই যে এইরকম স্কার টিস্যু ফর্ম করে, কিলোয়েড ফর্ম করে। তো সেই ক্ষেত্রে কার্সিনোসিনের একটা ব্যবহার আছে। ডাক্তার পেসারো তিনি সাকসেসফুলি ইউজ করছেন এই কার্সিনোসিন, যাদের অনেকেরই দেখা যায় প্লাস্টিক সার্জারির পরে এই ধরনের কিলোয়েড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে তিনি এই কার্সিনোসিন আগে থেকে ব্যবহার করছেন এবং সেই ক্ষেত্রে এই কিলোয়েড হওয়াটা কমাতে পারছেন। তো কিলোয়েড হওয়া, এটাও কার্সিনোসিনের একটা বৈশিষ্ট্য। পেশেন্ট কোন কাতর? পেশেন্ট সাধারণত শীত কাতর, তবে গরম কাতরও হইতে পারে। হয় শীত কাতর হবে, নয় গরম কাতর হবে, তবে ম্যাক্সিমামই হইলো গরম কাতর। আমি একটু ভুল বলেছি, পেশেন্ট শীত কাতরও হইতে পারে, গরম কাতরও হইতে পারে, তবে ম্যাক্সিমামই হলো গরম কাতর। আর মায়োজমের দিক দিয়ে কোন মায়োজমের উপরে কাজ করে, এটা মূলত এখন আরেকটা মায়োজম বলা হয়, যেটা ক্যান্সারিক মায়োজম, ক্যান্সার মায়োজম। এই ওষুধটা সোরা, সাইকোসিস, সিফিলিস সকল মায়োজমের উপরেই কাজ করে। ওকে। এবার আসেন কিছু মেন্টাল সিমটম দেখি। এই ওষুধের কিন্তু মেন্টাল সিমটম, ব্যাপক মেন্টাল সিমটম আছে এবং সেগুলো ম্যাক্সিমাম ক্লিনিক্যালি ভেরিফাই করা। তো ব্যাপক মেন্টাল সিমটম আছে। আর মূলত যারা আগের রেপার্টরি ব্যবহার করেন, বিশেষ করে যারা খুব কেন্টের কথা বলেন, কেন্ট অবভিয়াসলি একটা অথেন্টিক আমাদের রেপার্টরি, যারা আগের রেপার্টরির কথা বলেন, কিন্তু আপনার কেন্টের রেপার্টরিতে নোসোডের ব্যবহার খুব কম পাবেন, কার্সিনোসিন তো পাবেনই না সেখানে। তো আমাদের এই এগুলোর ব্যবহার জানতে চাইলে রেসেন্ট রেপার্টরি বা রেসেন্ট যারা ম্যাথমেটিক্যাল লিখেছেন তাদের বইগুলাই বেশি পড়তে হবে। তো মেন্টাল সিমটমের ক্ষেত্রে যেগুলো বারবার ডাক্তারদের কাছে বিভিন্ন ইমিনেন্ট ডাক্তাররা বারবার ভেরিফাই করছেন, যে তাদের বারবার প্রমাণ পেয়েছেন, সেই মেন্টাল লক্ষণগুলো আমি এখানে তুলে ধরবো। অনেক মেন্টাল লক্ষণ আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো আমি এখানে তুলে ধরতেছি। শিওর স্যার। প্যাশন থাকে, হ্যাঁ প্যাশন থাকে, খুব প্যাশনেট, খুব আবেগী, আবেগ থাকে তাদের, লঙ্গিং প্যাশন। তারা কি করে, এফেকশন, ডিজায়ার ফর এফেকশন, এফেকশন চায়, ফসফরাস পালসিটিরের মতো তারা আদর এগুলা চায়। হ্যাঁ, আবার একই সাথে তারা অপরের প্রতি থাকে খুব বেশি সিম্প্যাথেটিক, খুবই বেশি সহানুভূতিশীল থাকে, অপরের প্রতি খুব বেশি সহানুভূতিশীল থাকে, যেটা আমরা ফসফরাস, কোস্টিকাম, পালসিটিলা এই সমস্ত ওষুধগুলোতে পাই। পেশেন্ট খুব বেশি ফাস্টিডিয়াস হয়, খুব বেশি ফাস্টে, একদম সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন তার থাকতে হবে, খুব টাইডি থাকে তারা, খুব টাইডি পরিচ্ছন্ন থাকে, একদম সবকিছু তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কিছুটা সূচিবায়ু যাদের মধ্যে দেখি আমরা। আবার একই সাথে পেশেন্ট তার খুবই পাংচুয়াল থাকে, সময়ানুবর্তী, তারা সব কাজ সময়ের কাজ সময়ে করতে পছন্দ করে, তার ডিউটি সে যথাযথ পালন করতে চেষ্টা করে, খুঁটিনাটি বিষয়েও সে খুব যথাযথভাবে পালন করে। আর্সেনিকের মধ্যে আমরা এইরকম ফাস্টিডিয়াসনেস দেখি। আরেকটা বৈশিষ্ট্য হলো তারা খুব ট্রাভেল করতে চায়, ভ্রমণ করতে চায়, ভ্রমণ বিলাসী তারা, যেটা আমরা টিউবারকুলার পেশেন্টদের মধ্যে দেখি, খুব ভ্রমণ করতে চায়। আর
পেশেন্টের মধ্যে আরেকটা হিস্ট্রি অফ সাপ্রেশন। পেশেন্টের যদি দেখেন অবদমনের হিস্ট্রি পান, ধরেন কোনো বাচ্চার তো একটা মানুষের অনেক ইচ্ছা থাকে, অনেক কিছু চাহিদা থাকে, সে অনেক কিছু করতে চায়, কিন্তু দেখা গেছে সেগুলো যদি সে অবদমন করে রাখে, মনের চাহিদাগুলোকে যদি সে চেপে রাখে, এরকম হিস্ট্রি থাকে। দেখা গেছে হয়তো পিতামাতা ছিল তার খুবই কঠোর, সন্তানকে খুব কঠোর শাসনে বড় করছেন। আচ্ছা, তো এরকম সাপ্রেশনের যদি হিস্টরি পাই আমরা, সেখানে আমরা অবশ্যই কার্সিনোসিনের কথা মনে করবো। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এছাড়া পেশেন্টের মধ্যে অনেক গিল্টি ফিলিংস থাকে, মনের মধ্যে মনে করে যে আমি অপরাধী, আমি এই কাজটা করি নাই, এটা করার দরকার ছিল, আমি তার প্রতি যত্ন নেই নেই, বা যে কোনো কাজই সে সময় মতো করে নাই, বা তার ডিউটি সে ফাঁকি দিছে, এরকম তার মনের মধ্যে একটা একটা অপরাধ বোধ কাজ করে, মনের মধ্যে একটা গিল্টি ফিলিংস থাকে তার মধ্যে। ডিজায়ার ড্যান্সিং এন্ড মিউজিক, তারা নাচ নাচ পছন্দ করে এবং মিউজিকও তারা পছন্দ করে, টেরেন্টুলার মতো। এরা থাকে খুবই রোমান্টিক থাকে, খুবই ইমোশনাল থাকে। রোমান্টিক শব্দটা আপনি যদি রেপার্টরিতে খুঁজতে যান, রোমান্টিক কিন্তু টিউবারকুলিনাম ওষুধও। তো রোমান্টিক শব্দটা অনেকেই ডিকশনারিতে কি আমাদের রেপার্টরিতে খুঁজে পান না। মানে দেখা যায় যে রোমান্টিক শব্দ আমাদের ম্যাথমেটিক্সে উল্লেখ আছে, কিন্তু আপনি যদি রেপার্টরিতে সেটা খুঁজতে যান, সেখানে দেখবেন সেখানে লেখা আছে সি সি সেন্টিমেন্টাল। রোমান্টিক শব্দটা আপনার সেন্টিমেন্টাল রুব্রিকের আন্ডারে পাবেন। তো অনেকে হয়তো ম্যাথমেটিক্সে সেন্টিমেন্টাল রুব্রিক পান না, তখন এই রেপার্টরির দোষারোপ করেন, কিন্তু আসলে হচ্ছে রোমান্টিক শব্দটা এটা আমরা সেন্টিমেন্টাল হিসেবে রেপার্টরিতে পাবো। যেরকম টিউবারকুলিনাম পেশেন্টও খুব রোমান্টিক থাকে, মরিসনের বইয়ে রোমান্টিক হিসেবে উল্লেখ আছে। আপনি যদি সিনথেস রেপার্টরিতে দেখেন, সেখানে দেখবেন সেন্টিমেন্টালের আন্ডারে টিউবারকুলিনাম ফার্স্ট গ্রেডে আছে। সেরকম কার্সিনোসিন ওষুধটাও খুবই সেন্টিমেন্টাল, খুবই রোমান্টিক। তারা কি করে দেখেন, তারা ওই সফট লাইট, হ্যাঁ, সফট লাইট, ডিম লাইট, ডিনার বাই ক্যান্ডেল লাইট, অনেকে আছে না প্রেমিক প্রেমিকা রাইট। ক্যান্ডেল লাইটে ডিনার করে, হ্যাঁ। তো এই ধরনের তারা খুব রোমান্টিক থাকে, এগুলো তারা খুবই পছন্দ করে। তারপরে হচ্ছে কার্সিনোসিনের পেশেন্টটা টিমিড থাকে, দুর্বল থাকে, এরা মানসিকভাবে তারা ভীরু থাকে, টিমিডিটি পায়, তাদের মধ্যে আত্মবিশ্বাসের খুবই অভাব দেখা যায়, যেটা আমরা ব্যারাইডেকার, সাইলেশিয়া বিভিন্ন ওষুধের মধ্যে দেখি, লাইকোপোডিয়ামে দেখি। সেলফ কনফিডেন্সের তাদের অভাব, আত্মবিশ্বাসে তাদের অভাব থাকে। আবার টিউবারকুলার পেশেন্টের মধ্যে তারা খুব অবস্টিনেট হয়, খুব একগুঁয়ে স্বভাব হয়, একগুঁয়ে স্বভাবের রোগীও আমরা পাবো, বিশেষ করে বাচ্চাদের মধ্যে এরকম একগুঁয়ে স্বভাবও পাবো। তারা জীবনটাকে খুব সিরিয়াস ভাবে নেয়, খুবই সিরিয়াস, যে বিষয়টাই তারা হাতে নিবে খুব সিরিয়াসলি সেই কাজটা করে, এটা যেন তাদের কাছে একটা জীবন মৃত্যুর মতো একটা ব্যাপার, এত সিরিয়াস হয় তারা। ফিয়ার, তাদের মধ্যে অনেকগুলো ভয় কাজ করে, বিশেষ করে তাদের স্বাস্থ্য বিষয়ক অনেক ভয় কাজ করে, স্বাস্থ্য নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়। আবার ক্যান্সারের ভয় তাদের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়, ক্যান্সারের ভয়, যে কোনো অসুখ হলেই মনে করে যে তার অসুখটা ক্যান্সার হয়ে গেছে, এরকম ক্যান্সারের ভয় করে। আরেকটা ভয় আছে এক্সামিনেশনের ভয়, যেটা আমরা ইয়েতে দেখি, আর্জেন্টাইন নাট্রিকাম এই সমস্ত ওষুধে দেখি যে এক্সামিনেশনে তারা খুব ভয় করে। ক্রাউডের ভয়, যেখানে অনেক লোকজন আছে এরকম লোক সমাগমের তারা ভয় করে। তারপর হাইটস এর ভয় করে, আর্জেন্টাইন নাট্রিকার মতো উচ্চতার ভয় আছে। আরেকটা ভয় আছে যেটাকে বলে ক্লস্ট্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়াটা হলো সংকীর্ণ স্থানের ভয়। ধরেন যে প্লেসটা একদম সংকীর্ণ, ধরেন কোন একটা কক্ষ খুবই সংকীর্ণ, এই যে লিফটের ভিতর, এটাকে একটা সম্পূর্ণ সংকীর্ণ জায়গা। তারপরে এই যে আন্ডারপাস আছে, এই যে আমাদের ইয়েতে আছে কি বলে গুলিস্তান আছে আন্ডারপাস, কারণ বাজারও আছে, এরকম সংকীর্ণ প্লেসে সে খুবই ভয় পায়। মানে যেখানে দরজা জানলা বন্ধ নাই, কোনো বিপদে পড়লে সহজে বের হইতে পারবে না, এরকম স্থানে সে খুবই ভয় পায়, ক্লস্ট্রোফোবিয়া।
আর্জেন্টাইন নাট্রিগামে কিন্তু ক্লাস্ট্রোফোবিয়া আছে, তাহলে আর্জেন্টাইন নাট্রিগামের সাথে তার অনেকগুলো মিল। তারপরে এনিম্যালের ভয় করে, এনিম্যালকে ভালোবাসে আবার এনিম্যালকে ভয়ও করে সে। ডিফিকাল্ট কনসেন্ট্রেশন, কোনো বিষয়ে মনোসংযোগ করতে পারে না, পড়াশোনায় মনোসংযোগ করতে পারে না, কোনো কাজে মনোসংযোগ করতে পারে না। আবার মেন্টাল রিটার্ডেশন আছে, অনেক বাচ্চা দেখবেন বুদ্ধি প্রতিবন্ধী, এই বুদ্ধি প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রেও দেখা যায় তাদের যে একটা ডেভেলপমেন্টাল ডিলে হয়, সেটা মানসিক ডেভেলপমেন্ট তাদের বয়স অনুযায়ী ডেভেলপমেন্ট হয় না, সেই ক্ষেত্রে আমরা এই ওষুধটাকে চিন্তা করব। অ্যাভারশন টু রেপ্রিমেন্ট, তারা কোনো ধরনের ভর্ৎসনা, তাদেরকে কেউ একটু বকাবকি করলো, এগুলা সে পছন্দ করে না বা তার বিরোধিতাও পছন্দ করে না। তারপরে তার অ্যাংজাইটি আছে, অনেক বেশি দুশ্চিন্তা, অ্যান্টিসিপেটরি ওয়ারিজ আছে, অনেক দুশ্চিন্তা আছে। ধরেন ওই যে যেটা আমরা আর্জেন্টাইন নাট্রিগামে দেখি, আগের থেকে ভয় পেতে থাকে বিষয় নিয়ে। তো এই অ্যান্টিসিপেশনের ক্ষেত্রেও এই ওষুধটা একটা বড় মেডিসিন। স্যাডনেস থাকে, তার অনেক কষ্ট থাকে, দুঃখ থাকে, কিন্তু সে কাঁদতে পারে না, ন্যাট্রামিউরের মতো সাইলেন্ট স্যাডনেস থাকে, তার স্যাডনেস থাকে, ক্যান নট উইপ, কাঁদতে পারে না। ট্রিপল থিংস হার্টস হিম বাট শি ক্যান নট শো ইট, ছোটখাটো বিষয় তাকে আঘাত করে, তার মনে আঘাত লাগে, কিন্তু সেগুলাকে সে প্রকাশ করে না, সে দেখায় না, বাইরে প্রকাশ করে না। এর আরেকটা বৈশিষ্ট্য হলো সে সিপিআর মতো এই বজ্রপাতকে দেখতে খুব পছন্দ করে। থান্ডারস্টর্ম হলে, বজ্রপাত হলে সেটা দেখতে সেটা খুব এনজয় করে, এই একটা বৈশিষ্ট্য আছে তার। তো এই লক্ষণগুলা, যে লক্ষণগুলা বললাম মানসিক লক্ষণ, এগুলা প্রমিনেন্ট। এছাড়াও তার অনেক কিন্তু অনেক লক্ষণ আছে, রেপার্টরিতে আমরা অনেক লক্ষণ দেখতে পাবো। জি স্যার। আচ্ছা, কিছু জেনারেল লক্ষণ দেখি। কার্সিনোসিন ওষুধটা কিন্তু মানসিক লক্ষণ দিয়েই হরদম প্রেসক্রাইব হয়, এটা মনে রাখেন। এই জন্য মানসিক লক্ষণগুলো খুব ভালো করে মনে রাখবেন, কারণ এই ওষুধ আমি যত বেশি প্রেসক্রাইব করছি ম্যাক্সিমাম টাইমে এই মানসিক লক্ষণের উপর ভিত্তি করেই এই ওষুধটা প্রেসক্রাইব করেছে এবং ভালো রেজাল্ট পেয়েছে। জেনারেল লক্ষণে দেখি যে পেশেন্ট, আমরা আগেই বলেছি যে কোনো কাতার হইতে পারে, তবে মূলত এটা গরম কাতার, ওয়ার্ম ব্লাডেড পার্সন। তারপরে আমরা দেখি যে তার সমুদ্রের পারে তার একটা উপশম আছে, সমুদ্রের পারে উপশম আছে, যেটা আমরা ম্যাডোরিনাম এ জাতীয় ওষুধে দেখি। ম্যাডোরিনা অবশ্য অ্যাগ্রাভেশন হয় সমুদ্রের পারে, তবে এর সমুদ্রের পারে অ্যামিলেশন হয়। তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে অ্যাগ্রাভেটেডও হইতে পারে, অ্যাগ্রাভেশনও হইতে পারে। তার ক্ষুধা থাকে খুব বেশি এবং তারা লাইকোপোডিয়ামের মতো ভোরাসাস ইটার হয়, প্রচুর খায় এবং সেই কারণে তারা মোটা হয়ে যেতে পারে। এবং এদের খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় খাবার হলো ফ্যাট জাতীয় খাবার, বাটার এবং ফ্যাট খাইতে তারা পছন্দ করে। এছাড়া আরো অনেক খাবার আছে, দেখা যায় যে চকলেট পছন্দ করে, মাংস পছন্দ করে, আবার একই ধরনের খাবার দেখা যায় সেটা আবার পছন্দও করে আবার অপছন্দ করে, দুই দিকেই আছে। তো তবে তারা ফ্যাট এবং বাটার খেতে খুব পছন্দ করে। ম্যাডোরিনামের সাথে তার আরেকটা বৈশিষ্ট্য আছে, নি এলবো পজিশনে সে ঘুমায়, নি এলবো পজিশনে, ওই যে নামাজে আমরা যেভাবে সিজদা দেই, ওই সিজদার মতো ওইভাবে সে ঘুমাইতে পছন্দ, তার পজিশন থাকে এইরকম, এইভাবে তারা ঘুমায়। বা যে কোনো কন্ডিশনে যদি এই নি এলবো পজিশনে থাকে তাহলে সেটা তাদেরকে উপশম দেয়। তারপরে তার চোখের বৈশিষ্ট্য, তার ফিজিক্যাল মেকআপ, যেটা বলছি যে চোখের নীল, স্ক্লেরাটা থাকে নীল, তারপরে গায়ের রং ব্রাউন কালার থাকে, ক্যাফেলুইড কমপ্লেকশন থাকে, গায়ের মধ্যে অনেক তিল থাকে। তারপরে আরেকটা বৈশিষ্ট্য যে তাদের দীর্ঘদিন ধরে ঘুম হয় না, এই প্রলং ইনসমনিয়া, দীর্ঘদিন ধরে তারা অনিদ্রায় ভোগে, বিশেষ করে ইভেন ইন চাইল্ডহুড, একদম শৈশবকাল থেকে দেখা যায় শিশুরা রাতে ঘুমায় না, খুব কম ঘুমায়। যাদের ফ্যামিলিতে ক্যান্সারের হিস্টরি পান, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফ্যামিলি হিস্টরিটা কার্সিনোসিনের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে ফ্যামিলিতে দেখবেন অনেকগুলো বড় বড়
ডিজিজ আছে, ক্যান্সার আছে, ডায়াবেটিস আছে, টিউবারকুলোসিস আছে, আরো অনেক ডিজিজ আমরা ফ্যামিলিতে যদি দেখেন অনেক বড় বড় ডিজিজ আছে। সেখানে দেখবেন যদি এরকম পান, তার নিজের হিস্ট্রিতে তো থাকতেই পারে, তবে ফ্যামিলি হিস্ট্রিতে যদি আপনি এগুলো দেখেন যে ক্যান্সার, ডায়াবেটিস এগুলো প্রচুর পরিমাণে পেশেন্টের ফ্যামিলিতে আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই কার্সিনোসিন ওষুধের কথা মনে করবেন। পার্সোনাল হিস্ট্রিতে, তার ব্যক্তিগত হিস্ট্রি দেখবেন এক্সেসিভ প্যারেন্টাল কন্ট্রোল, যেটা আমি একটু আগেই বলেছি যে পিতামাতা তাকে কঠোর অনুশাসনে বড় করছে, চাইল্ডহুডটা তার কঠোর অনুশাসনে বড় হয়েছে। তারপর আরেকটা বৈশিষ্ট্য হলো তার প্রলং ফিয়ার, দীর্ঘদিন তার মধ্যে কোনো একটা ভয় কাজ করে, তারে এমন একটা ভীতিজনক অবস্থায় রাখা হয়েছে, দীর্ঘদিন সে একটা ভয়ার্ত অবস্থার মধ্যে ছিল, তারপরে সে কার্সিনোসিনের পেশেন্ট হয়ে যেতে পারে। অথবা তার একদম শৈশবকাল থেকেই তার আনহ্যাপিনেস ছিল, বা তার শৈশবকালটা খুব সুখের ছিল না, বা দীর্ঘদিন ধরে তার অসুখী অবস্থা চলেছে, তার পাস্ট হিস্টরিতে যদি আমরা দেখি এরকম দীর্ঘদিন সে অসুখী ছিল। তো এই ধরনের যদি আমরা বৈশিষ্ট্য পাই, তাহলে তার শারীরিক ও মানসিকভাবে তার এর একটা প্রতিক্রিয়া পরে, পরবর্তীতে তারা কার্সিনোসিন পেশেন্টে পরিণত হয়। মনোনিউক্লিওসিস একটা বিশেষ একটা রোগ আছে, এটা এই রোগে হওয়ার পরের থেকে তারা কখনোই আর সুস্থ হয় না। যাদের মধ্যে শৈশবে আমরা অনেক ধরনের শৈশবকালীন যে অসুখগুলো দেখি, মানে শৈশবে যেগুলো হয়, হাম হয়, তারপরে আপনার হুপিং কফ হয়, শৈশবকালে যারা খুবই নানা রকম মারাত্মক ইলনেস, মানে অনেকগুলো রোগে তীব্রভাবে ভুগছে যারা, তাদের মধ্যে আমরা এই কার্সিনোসিন চিন্তা করব যদি এরকম হিস্টরি পাই। বা এ চাইল্ডস ইলনেস আফটার পিউবার্টের পরে শিশুদের যে রোগগুলো সাধারণত শৈশবকালে হওয়ার কথা, সেগুলো তাদের পিউবার্টের পরে দেখা দিছে, এরকম যদি হিস্টরি পাই, তাহলে সেখানে আমরা কার্সিনোসিন চিন্তা করব। আরেকটা বৈশিষ্ট্য হলো যেটা থুজার মতো, থুজা আজকাল আরো অনেক ওষুধ আছে, যে ভ্যাকসিনের যদি আমরা প্রচুর হিস্টরি পাই, অনেক ধরনের ভ্যাকসিন নিচ্ছে পেশেন্ট, এবং ভ্যাকসিন নেওয়ার পরে তারা অনেকদিন ভ্যাকসিনের কুফলে ভুগছে যারা, সেই ক্ষেত্রে যদি আমরা এই হিস্টরি পাই যে অনেক ধরনের ভ্যাকসিন তারা গ্রহণ করেছে এবং ভ্যাকসিনের কুফলও হয়েছিল তাদের মধ্যে, সেই ভ্যাকসিন থেকে যদি তাদের কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমরা কার্সিনোসিনকে বিবেচনা করব। আর ল্যাককেনের মতো আরেকটা বৈশিষ্ট্য আছে, তার সিমটম গুলা এই পাশ ওপাশ অল্টারনেট করে, একবার বাম পাশে দেখা দেয়, আবার ডান পাশে দেখা দেয়। কোনো ক্ষত যদি আরোগ্য হইতে অনেক সময় লাগে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কার্সিনোসিন চিন্তা করবো। কোথাও যদি স্কার টিস্যু ফর্ম করে কোনো ইনজুরির পরে, বা প্লাস্টিক সার্জারি পরে, বা সার্জারির পরে যদি কোথাও এই কিলয়েড ফর্ম করে, সেইখানে আমরা কার্সিনোসিনের কথা চিন্তা করব। হেড ইনজুরি, মাথায় ইনজুরি হওয়ার পরে আমরা সাধারণত আর্নিকা, নেট্রাম সাল এই ধরনের ওষুধ চিন্তা করি, এগুলোর কুফলের, হেড ইনজুরির কুফলের ক্ষেত্রে কার্সিনোসিনটা আমরা চিন্তা করব। পোস্ট মেনোপজাল ইলনেস, মহিলাদের যখন রজনিবৃত্তি হয়, মাসিক স্রাব একদম বন্ধ হয়ে যায়, তার পরবর্তীতে তারা যে সমস্ত অসুস্থতায় ভোগে, অনেকের হিট ফ্ল্যাশ হয়, তো সেই ক্ষেত্রেও আমরা কার্সিনোসিন চিন্তা করব। কার্সিনোসিনের আরেকটা বৈশিষ্ট্য আছে যেটা নাক্স ভূমিকার মতো, সে যদি ছোট্ট একটা ঘুম দিতে পারে, হ্যাঁ, ছোট্ট একটা ঘুম দিতে পারলেই তার সকল সমস্যার উপশম হয়ে যায়। যে স্বল্প সময়ের মতো যদি সে ঘুমাইতে পারে, দেখা যায় তার কমপ্লেন্স গুলো সবই কমে যায়, এই একটা বৈশিষ্ট্য। তো মোটামুটি আমাদের 1 ঘন্টা সময় পার হয়ে গেছে। তো মোটামুটি এই ছিল কার্সিনোসিন, যেটা আপনি মানসিক লক্ষণগুলো খুব ভালো করে মনে রাখবেন, সাথে এই শারীরিক লক্ষণগুলো, ফিজিক্যাল যে জেনারেল লক্ষণগুলো খুব ভালো করে মনে রাখবেন। এগুলা মনে রাখলেই আপনি কার্সিনোসিন মোটামুটি প্রেসক্রাইব করতে পারবেন। এছাড়া যদি ফিজিক্যাল লক্ষণ কিছু দেখেন, অনেকগুলো ফিজিক্যাল লক্ষণ আছে, যেরকম আমরা যদি মাথা এবং ঘাড়ের মধ্যে দেখি, তার ওই যে স্ক্লেরার মধ্যে ব্লুইশ কালার, যেটা আগেই বলছি, শিশুদের স্ক্লেরা গুলো ব্লুইশ থাকে। তারপরে উচ্চতায় অনেক উপরে উঠলে তাদের ভার্টিগো হয়, এবং তার উচ্চতার ভয় আছে তাদের মধ্যে, আর্জেন্টাম নাইট্রিকামের মতো।
তারপরে তাদের ব্রেনের মধ্যে একটা টাইট ফিলিং, মাথায় একটা চাপ অনুভব করে, একটা সংকোচন অনুভব করে, এবং এই কারণে তারা তখন কি করে, কথা বলতে চায় না, কথা বলতে, মানুষের সাথে কথাবার্তা বলতে চায় না। তাদের মাথা ব্যথা যেটা হয় মাথার অনেক গভীরে হয়, ব্রেনের অনেক গভীরে হয়, সেটা আবার থ্রবিং পেন, বেলাডোনা পালসিটিলার মতো। এবং থান্ডারস্ট্রমের আগে তাদের মাথা ব্যথা হয়, যেটা আমরা রডোডেনড্রন বিভিন্ন ওষুধে পাই, যে থান্ডারস্ট্রমের আগে তারা বিভিন্ন সমস্যায় ভুগে। তাদের মুখের মধ্যে একনি, মুখের মধ্যে অনেক ইরাপশন হয়, একনি হয়, ভেসিকুলার একনি, তারপরে একজিমা। তো একজিমা এগুলোর মধ্যে তাদের খুব চুলকায়, এবং যতক্ষণ চুলকাইতে চুলকাইতে একদম রক্ত বের করে ফেলে ততক্ষণ পর্যন্ত তারা চুলকাইতে থাকে। তাদের ঠোঁটের উপরে হারপিস হয়, নাকের উপরে হারপিস হয়। মুখের মধ্যে এই যে টুয়াইসিস হতে পারে, মুখের মধ্যে এই যে সংকোচন প্রসারণ হয়, কোনো একটা স্কিন দেখা যায় যে কাঁপতেছে, এরকম হতে পারে। টিক্স যেটা বললাম, যারা এরকম কাঁপাকাঁপি করে বাচ্চারা, এরকম একটা আচরণগত সমস্যা, বিহেভিয়ারাল প্রবলেম তাদের। তো টিক্সের মধ্যেও এই ওষুধটার ব্যবহার হয়। এরা চোখের পলক, ঘন ঘন চোখের পলক ফেলে, আমার মতো। আমি কথা বলার সময় ঘন ঘন চোখের পলক ফেলি। তো এরা চোখের আচ্ছা। ঘন ঘন চোখের পলক ফেলে। আচ্ছা। আর কার্সিনোসিনের পেশেন্টরা বারবার সাইনাসের প্রদাহে ভোগে, সাইনাসাইটিস হয় তাদের। আমাদের কপালে আছে ফ্রন্টাল সাইনাস, চোখের নিচ দিয়ে আছে আমাদের ম্যাক্সিলারি সাইনাস, সেই সাইনাস গুলাতে প্রদাহ হয়। তারপরে আরেকটা বৈশিষ্ট্য হলো তাদের গলার মধ্যে একটা লাম্প সেন্সেশন আছে, যেটা আমরা অ্যানাকার্ডিয়াম সহ অনেক ওষুধেই দেখি। গলার মধ্যে যেন একটা লাম্প আছে, একটা পিণ্ড আছে, সে বারবার ঢুক গিলে ওইটা ঢুক গিলতে চায়, ওইটাকে গিলে ফেলতে চায়। তো যতই সে এমটি সোয়েলিং করে ততই ওই সমস্যাটা আরো বেড়ে যায়। এই জিনিসটা রাতের বেলা বেশি হয়, ঘুম থেকে ওঠার পরে বেশি হয়। আচ্ছা, হিটে বেশি হয় এবং ঠান্ডাতে তার উপশম হয়। এরা কথা বলার সময় বারবার গলা পরিষ্কার করে, আর্জেন্টাম নাট্রিকামের সাথে এই দিক দিয়ে মিল আছে, গলাটা বারবার তারা পরিষ্কার করে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল লক্ষণের মধ্যে যদি দেখি, পরিপাকতন্ত্রের লক্ষণ, তাদের খাবারের ইচ্ছা অনিচ্ছা যদি দেখি, তারা ফ্যাট খুব পছন্দ করে, ফ্যাট ফ্যাট খুব পছন্দ করে। তারপরে হচ্ছে স্পাইসি ফুড যেগুলো আছে, স্পাইসি ফুড, মশলাদার খাবার, চকলেট, এগুলো খুবই পছন্দ করে। এছাড়া আরো অনেক খাবার আছে। আরেকটা পছন্দ আছে, তারা হচ্ছে কাঁচা আলু খেতে চায়, গোলা আলু, কাঁচা আলু। যদি কারোর মধ্যে দেখেন কাঁচা আলু পছন্দ করে, সেক্ষেত্রে এটা চিন্তা করবেন। তবে আরো অনেক আছে, অনেক আছে। আবার দেখবেন একই খাবার তারা পছন্দও করে আবার অপছন্দ করে। যেরকম এগ, এগ তাদের পছন্দ বেশি, আবার এগে তাদের অ্যাভারশন থাকতে পারে। ফ্যাট তারা খুবই পছন্দ করে, আবার ফ্যাটের মধ্যে তাদের অপছন্দ থাকতে পারে। তবে তারা ফ্রুটস পছন্দ করে না, ফল পছন্দ করে না, দুধ পছন্দ করে না। আবার দুধ কিন্তু পছন্দের মধ্যেও আছে, তবে পছন্দের চেয়ে অপছন্দ বেশি, দুধটা অপছন্দ বেশি। তাদের ডিমে ডিমে অ্যালার্জি হয়, ডিম ডিম খেলে গায়ের মধ্যে অ্যালার্জি হয়। তারা খুবই থার্স্টি থাকে, এক তো বলেছি তারা খুব বেশি পেটুক থাকে, প্রচুর খায়। আবার তাদের অনেক বেশি পানি পিপাসা থাকে, এবং যখন খায় ব্রাইনের মতো একবার অনেক পানি খায়। আবার বিপরীত ধরনের লক্ষণও থাকতে পারে, যে তাদের খুবই কম পানি পিপাসা থাকে। তারা অ্যালকোহলিক ড্রিঙ্কস খেতে পছন্দ করে। পেট ব্যথা তাদের লাইকোপোডিয়ামের মতো 4টা থেকে শুরু হয়, তবে লাইকোপোডিয়াম যেন 8টা পর্যন্ত থাকে, 6টা পর্যন্ত থাকে। 4টা থেকে 6টা পর্যন্ত তার পেট ব্যথা হয়। এবং কলসিন্থের মতো ম্যাকফসের মধ্যে প্রেসার দিলে, ব্যান্ডিং ফরওয়ার্ড, সামনের দিকে এরকম ঝুঁকলে, তখন ওই কলসিন্থের মতোই তাদের, কলসিন্থের ম্যাকফস এগুলোর মতোই তাদের পেট ব্যথা কমে। এবং গরম যদি কোনো পানীয় পান করে তাহলে তাদের পেট ব্যথা কমে। তাহলে পেট ব্যথাটার বৈশিষ্ট্য হলো বিকাল 4টা থেকে 6টার মধ্যে বাড়ে, এবং প্রেসার দিলে, সামনের দিকে ঝুঁকলে তাদের পেট ব্যথা কমে, গরম কিছু পানীয় খেলে পেট ব্যথা কমে। তাদের স্টুল, তারা খুবই কনস্টিপেশনে ভোগে, এবং স্টুলটা থাকে খুবই শুষ্ক, পায়খানাটা থাকে খুবই শুষ্ক এবং খুবই শক্ত থাকে, খুবই হার্ড থাকে, শক্ত থাকে। তারপরে তাদের যে অ্যাসেন্ডিং কোলন আছে, আমাদের এই যে ডান পাশে থাকে, এখান থেকে কোলনটা উপরের দিকে ওঠে, অ্যাসেন্ডিং কোলন, তারপর ট্রান্সভার্স কোলন, তারপরে ডিসেন্ডিং কোলন, তারপরে রেকটাম হয়ে অ্যানাস হয়ে গেছে।
তো অ্যাসেন্ডিং কোলনে তাদের আগুনের মতো জ্বালা, যেন ওখানে আগুন জ্বলতেছে এরকম একটা জ্বালা থাকে। অ্যাসেন্ডিং কোলনে কোনো পেশেন্ট যদি দেখায় যে আমাদের এই রিজনটাতে আগুনের মতো জ্বলে, তো সেক্ষেত্রে আপনি কার্সিনোসিনের কথা চিন্তা করবেন। তারপরে হচ্ছে রেকটামের প্রোলাপস। রেকটামের প্রোলাপস কথা মনে হলে আমাদের পডোফাইলেমের কথা মনে হয়। তো রেকটামের প্রোলাপস যদি হয় এবং সেক্ষেত্রে কার্সিনোসিনের কথা চিন্তা করবেন। এবং আমাদের যে লিটারেচার আছে, বইগুলো আছে, সেখানে অনেক কিউট কেসের কথা বলা আছে যে রেকটাল প্রোলাপস এই কার্সিনোসিন খেয়ে ভালো হয়ে গেছে। কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, ইনঅ্যাক্টিভিটি অফ দ্য কোলন, কোলনের নিষ্ক্রিয়তা থাকে। কনস্টিপেশন উইথ ভেরি লিটল ডিজায়ার, অনেক সময় দেখা যায় যে তাদের পায়খানা হচ্ছে না, কনস্টিপেশন, কিন্তু তাদের কোনো পায়খানার বেগ নাই, ওপিএম এর মতো। অথবা তারা এই লিটল ডিজায়ার টু পাস স্টুল, তাদের সামান্য পরিমাণে এই স্টুল পাস হয়। দেখা যায় যে টু পাস স্টুল বাট মাস প্ল্যাটাস, পায়খানা করার বসলে তাদের স্টুল বেশি বের হয় না, প্রচুর পরিমাণে গ্যাস বের হয়, প্রচুর পরিমাণে গ্যাস বের হয়। অ্যালোর এরকম একটা লক্ষণ আছে, রোগী মনে হয় এক্ষুনি পায়খানা বেরিয়ে যাবে, পায়খানায় দৌড়ায়, যাওয়ার পরে পায়খানার থেকে অনেক পরিমাণ গ্যাস বেরিয়ে যায় এরকম। তো এই ওষুধের মধ্যে আমরা এটা দেখতে পাই, প্রচুর পরিমাণে গ্যাস তার পায়খানার সাথে ফ্ল্যাটাস বের হয়, বায়ু বের হয়। অ্যাংজাইটি অর অ্যান্টিসিপেশন আর ফেল্ট ইন দ্য পিট অফ দ্য স্টোমাক অর দ্য ইপিগ্যাস্ট্রিয়াম, তাদের যে ইপিগ্যাস্ট্রিয়াম আছে এইখানেই তারা দুশ্চিন্তা অনুভব করে, কারণ ওইখানে আমাদের সোলার প্লেক্সাস আছে। তো তার উপরে এটার একটা ক্রিয়া আছে যে কোনো ভয় ভীতি পেলে সেই ভয়টা যেন এখান থেকেই উঠতেছে, এখানেই তাদের একটা অ্যাংজাইটি ফিল করে তারা। অ্যাজমার ক্ষেত্রে ব্যবহার হয় যাদের বারবার ব্রঙ্কাইটিসের সমস্যা হয়, একদম শৈশবকালে যারা অ্যাজমা হয়, এবং দেখা যায় যে তাদের যারা সিভিয়ার ভয় পাইছিল, মারাত্মক কোনো রোগী ভয় পাইছিল, ওপিএম এর মধ্যে আমরা যেটা দেখি, এখন এটি দেখি, তো রোগী বলবে যে প্রচন্ড ভয় পেয়েছিল কোনো একটা কারণে, ভয়ের পরের থেকেই বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়েছে, এবং সমুদ্রে পাড়ে গেলে তার অ্যাজমা হয়তো কমবে হয়তো বাড়বে, দুইটার একটা হবে। ওয়েট ওয়েদারে বা উইন্ডি ওয়েদারে তার অ্যাজমার সমস্যা বাড়ে, যেগুলো আমরা ম্যাডোরিনামে দেখি, ওয়েট ওয়েদারে ডালকামারায় দেখি, রাস্টক্সে দেখি, নাট্রাম সালফেট দেখি, থুজায় দেখি, ওয়েট ওয়েদারে তাদের সমস্যা বেড়ে যায়। আর ব্যাটার কোল এবং ড্রাই ডেজ, শুষ্ক ঠান্ডা আবহাওয়ায় তাদের উপশম হয়। কাশি 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 তাদের বাড়ে, কথা বললে, যদি হাসতে থাকে হাসার সময় কাশি হয়, ইয়ানিং হাই তোলার সময় কাশি হয়। আবার ধরেন আনড্রেসিং এর সময় বা যখন ড্রেস খুলতেছে বাইরে থেকে এসে, তখনই তাদের কাশি শুরু হয়ে যায়, অথবা ড্রেস পরার সময় হয়। ঠান্ডা বাতাসে কাশি বাড়ে। স্ট্রেসিং দ্য থ্রোট অ্যাজ এন ইয়ানিং, থ্রোটের মধ্যে যদি স্ট্রেস হয়, ওই যে আমরা হাই তুলি যে তখন গলার মধ্যে স্ট্রেস হয়, ওই সময় তাদের কাশি শুরু হয়ে যায়। গলার মধ্যে টিকল হয়, সুরসুরানি হয়, যার কারণে কাশি হয়, যেটা আমরা রিমেক্স সহ অনেক ওষুধেই দেখি। হুপিং কফ, হুপিং কফ তো এখন পাওয়াই যায় না, কারণ হুপিং কফের এখন টিকা দেওয়ার ফলে হুপিং কফের পরিমাণ কমে গেছে, এখন বাচ্চা সেরকম পাওয়া যায় না। তো যাই হোক, যারা শৈশবকালে অনেক হুপিং কফে ভুগছে, অথবা যাদের ক্রনিক নিউমোনিয়া ছিল, বারবার নিউমোনিয়ায় ভুগতো শৈশবকালে, এরকম যদি হিস্ট্রি পাওয়া যায় চাইল্ডহুডে, সেক্ষেত্রে আমরা এই কার্সিনোসিনের কথা মনে করব। আর অপারেশন অফ দ্য চেস্ট, বুকের মধ্যে চাপ বোধ আছে। ইউরোজেনিটালের মধ্যে আমরা দেখি, আমরা এটা তাড়াতাড়ি শেষ করে দেই, অনেক সময় হয়ে গেছে। বলেন স্যার, সমস্যা নেই। তো ভালো লাগছে ইউরোজেনিটালে, সবার। হ্যাঁ, ইউরোজেনিটালে আমরা যেগুলো দেখি যে আসলে এগুলো কিন্তু অনেক সমস্যা আছে, আমরা কিন্তু মেইনলি ওষুধটা সিলেক্ট হয় ওই ফিজিক্যাল এবং ফিজিক্যাল জেনারেল লক্ষণ, যেটা দেখলাম জেনারেল লক্ষণ, আর তার যে মানসিক লক্ষণ, সেগুলো দিয়ে কিন্তু ম্যাক্সিমাম টাইমে কার্সিনোসিন সিলেক্ট করা হয়, নির্বাচিত হয়। জি স্যার তো কন্টিনিউ এদের করেন স্যার, এই বারবার, বিষয়ে স্যার সন্দেহ নাই স্যার, আপনি স্যার কন্টিনিউ করবেন স্যার, যখন আপনার আচ্ছা আজকের প্রেজেন্টেশন শেষ হবে তখন শেষ করবেন স্যার। আচ্ছা ঠিক আছে। তো ইউরোজেনিটালে আমরা যেটা দেখি, প্রস্রাব এবং জননাঙ্গের যে লক্ষণগুলো আমরা দেখি, যে তাদের কি আছে, বারবার কি হয়, ইউটিআই হয়, ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন হয়, তার ইউরের সাথে ইনফেকশন হয়,
ইউরিনারি ব্লাডারে ইনফ্লামেশন হয়, কিডনির ইনফ্লামেশন হয়। তো যদি বারবার কারো ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডার, কিডনিতে ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, সেখানে আমরা এই কার্সিনোসিনের কথা মনে রাখবো। ইনুরেসিস নকটার্না, রাতের বেলায় তারা বিছানায় প্রস্রাব করে। দেখা যায় বয়স তাদের 12-14 বছর হয়ে গেছে, কিন্তু তারপরেও তারা বিছানায় প্রস্রাব করে। এটা যে ডাক্তার এই কথাটা করছেন, ক্লিনিক্যালি ভেরিফাই করছেন, কোকেলেনবার্গ। তিনি দেখেছেন যে বাচ্চারা বিছানায় প্রস্রাব করে এবং বয়স 12 বছর 14 বছর হয়ে গেছে, এখনো তাদের বিছানায় প্রস্রাব করার হ্যাবিটটা রয়ে গেছে। তাদের সেক্স ড্রাইভ, যৌন ইচ্ছা, যৌন তাড়নাটা খুব বেশি থাকে এবং খুব অল্প বয়সে তারা, খুবই অল্প বয়সে তারা মাস্টারবেশন করতে শিখে, খুবই অল্প বয়সে মাস্টারবেশন করতে শিখে, যেটা আমরা ম্যাডোরিনাম ওষুধে পাই। আর মহিলাদের ক্ষেত্রে মাস্টারবেশন করতে শিখে একদম 3-4 বছর বয়সের মেয়েরাই, শিশু বাচ্চারাই মাস্টারবেশন করতে শিখে ফেলে, সেটা আমরা অরিগেনাম ওষুধের মধ্যে আমরা দেখতে পাই। তো ঘন ঘন মাস্টারবেশনের ইতিহাস আমরা দেখি এবং খুব শৈশবকালে তারা মাস্টারবেশন করতে শিখে। ডিসমেনোরিয়া, মহিলাদের বাদক ব্যথা, প্রথম দিন, ফার্স্ট ডে অফ মেন্সেস, প্রথম দিনটা মেন্সে তাদের অত্যাধিক ব্যথা করে, প্রথম দিন মাসিকে তাদের অত্যাধিক ব্যথা করে। তো ব্যথার চোট এসে এরকম ব্যান্ডিং ডাবল হয়ে যায়, সামনের দিকে এরকম দ্বিভাস হয়ে যায়। ম্যাকফস, কলোসিন এই ওষুধের মধ্যে আছে যে দ্বিভাস হওয়া ব্যথায়, এবং ব্যথার চোটে তাদের ঘাম হয়ে যায়, শরীরে ঘামে। তো লোয়ার ব্যাক, আমাদের পিঠের যে নিচের অংশে, সেই ল ব্যাকে ওইখানে এক্সট্রিম প্রেসার ফিল করে এবং মেন্সের সময়। তারপরে রিজেম্বলিং লেবার, মানে এই ব্যথাটা এমন ব্যথা মনে হয় যেন ওই যে প্রসব ব্যথার যেরকম ব্যথা, সেই টাইমের সেই ধরনের ব্যথা হয়, যেন কোনো কিছু নিচের দিকে নেমে আসতেছে। সামটাইমস স্কিপিং হার এওয়াক, এই সমস্যাটার কারণে সে দেখা যায় যে সারা রাত পর্যন্ত জেগে থাকে। তারপরে যখনই তার মেন্স শুরু হয়, তার আগে আগে তার বমি বমি ভাব হয়, বমিটিংও হয়। এগুলো হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল সিমটমস। তো মেন্সের আগে তাদের বমি বমি ভাব হয়, বিমৃষা হয় এবং বমিও করে। যদি কোনো পেশেন্ট দেখেন মেন্সের আগে খুব বমি ভাব, খুব বমি করে, রেপার্টরিতে অনেক ওষুধ আছে কার্সিনোসিনে, তার মধ্যে একটা সোয়েলিং এন্ড পেইন ইন দ্য মেমি বিফোর মেন্সেস, এটাও একটা প্রি মেনস্ট্রুয়াল সিমটমস। তো মেন্সের আগে অনেকেরই ব্রেস্টটা ফুলে যায় এবং ব্রেস্টে ব্যথা হয়। তো বিগিনিং ইন মিড সাইকেল, তো অনেক সময় তাদের অনেক সময় এরকম ব্লিডিংও হয় যে একটা সাইকেল, যে সাধারণত আমরা দেখি 28 দিনের সাইকেল হয় মেন্সের, 28 দিন পর পর তাদের মেনস্ট্রুয়াল সাইকেলটা আসে। অনেকে দেখা যায় মেনস্ট্রুয়েশন তাদের মধ্যবর্তী সাইকেলের মধ্যবর্তী টাইমেই শুরু হয়ে গেছে। আর আমরা এইখানে যে কথাটা বললাম সেটা হলো যে তাদের যে এই যে মেনস্ট্রুয়াল আগে, মেন্সের আগে যে ব্রেস্টে যে পেইন হয়, সোয়েলিং হয়, এটা দেখা যায় যে এই যে মিড সাইকেল, ধরেন মাসিক শুরু হবে এর 14 দিন 15 দিন আগের থেকেই তাদের ব্রেস্ট গুলা ফুলা শুরু করে, ব্রেস্টের মধ্যে ব্যথা হওয়া শুরু হয়। তো প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, এগুলো হলো সবই প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম। এর মধ্যে কি হয়, অনেকের পেট, সেখানে পেট ফাঁপাও ধরে থাকে, অনেকে সেই সময় দুশ্চিন্তাগ্রস্ত হয় মাসিকের আগে, অনেকে ভীত হয়ে পড়ে। তো এই ধরনের প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম কার্সিনোসিনের পেশেন্টের মধ্যে আছে। কারো যদি বারবার ওভারিয়ান সিস্ট হয়, কারো যদি বারবার ওভারির সিস্ট হয়, ওভারের সিস্টের মধ্যে কার্সিনোসিন একটা বড় মেডিসিন। বারবার ওই যে পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, সেখানেও কার্সিনোসিনের ব্যবহার আছে। তবে এই ওষুধের ডান পাশের সিস্ট হওয়ার প্রবণতা বেশি থাকে, ডান পাশে সিস্ট হওয়ার প্রবণতা বেশি থাকে। এপিসমেলে মনে হয় ডান পাশে আছে, আর থুজাই মনে হয় বাম পাশে। তো যাই হোক, ডান পাশে সিস্ট হয়, বারবার সিস্ট হয়। তারপরে এই সিস্টের ব্যথার কারণে তাদের যে থাই আছে, উরু, সেই উরু গুলাতেও তাদের অবশতা আসে, পেইন, নাম্বিং পেইন, এমন পেইন হয় যে উরু গুলাও অবশ হয়ে যায়।
ফাইব্রয়েড ইউটেরাস, জরায়ুতে ফাইব্রয়েড টিউমার হয়, এন্ডোমেট্রিওসিস হয়। এন্ডোমেট্রিওসিস হয়, আমরা জানি এন্ডোমেট্রিয়াম হলো জরায়ুর একদম ভিতরের লেয়ার। আমাদের জরায়ুতে 3টা লেয়ার আছে, সবার ভিতরের লেয়ারটা হলো এন্ডোমেট্রিয়াম। তো এন্ডোমেট্রিয়ামটাই কি হয়, মেন্সের সময় ওইখান থেকে ব্লিডিং হয়। আমাদের মেন্সের সময় এন্ডোমেট্রিয়াম থেকে ব্লিডিং হয়। অনেকের দেখা যায় ওই এন্ডোমেট্রিয়ামে যে ধরনের টিস্যু থাকে একই ধরনের টিস্যু ওই জরায়ুর বাইরেও দেখা দেয়। অনেকের ওভারিতে হয় ওই এন্ডোমেট্রিয়াল টিস্যু, অনেকের ইউটেরাইন টিউবে হয়, তো পেলভিসের বিভিন্ন জায়গায় হইতে পারে। তো এই এন্ডোমেট্রিয়াল টিস্যু যদি জরায়ুর বাইরে হয় তাহলে একটা প্রবলেম হয়। কি প্রবলেম? মেন্সের সময় আমরা জানি ওই এন্ডোমেট্রিয়াল লেয়ার থেকে ব্লিডিং হয়। তো যদি একই ধরনের টিস্যু ওই জরায়ুর বাইরে থাকে তাহলে ওই মেন্সের সময় একই সময় তাদের ওই সমস্ত টিস্যু থেকেও ব্লিডিং হয়। যদি কারো ওভারিতে ধরেন এই এন্ডোমেট্রিয়াল টিস্যু থাকে তাহলে মেন্সের সময় ওই ওভারি থেকেও তাদের ব্লিডিং হবে। কিন্তু জরায়ুর ব্লিডিং তো বের হওয়ার রাস্তা আছে, কিন্তু এই ওভারি যেটা আমাদের ডিম্বাশয় সেখানে যে রক্তক্ষরণটা হয় সেটা বের হওয়ার তার রাস্তা নাই, সেটা এক জায়গায় জমে থাকে, একসময় জমে জমে সেগুলা জমাট বাঁধা হয়ে চকলেট আকার ধারণ করে, চকলেটের মতো কালার ধারণ করে। ওই ধরনের সিস্টকে বলে এন্ডোমেট্রিয়াল সিস্ট অথবা চকলেট সিস্ট বলে। চকলেট সিস্ট খুবই পেইনফুল হয় এবং অনেক ক্ষেত্রে এই চকলেট সিস্টের কারণে বন্ধ্যাত্ব দেখা দেয়। তো ক্রনিক মাস্টাইটিস আছে, এই ব্রেস্টের যে প্রদাহ সেটাকে মাস্টাইটিস বলে, ক্রনিক মাস্টাইটিস আছে তার। এই ছিল ইউরোজেনিটালের লক্ষণ। কি দেখলাম? বারবার ইউটিআই হয়, ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয়, রাতের বেলা বয়স বাড়ার পরেও তাদের বিছানায় প্রস্রাব করে, সেক্স ড্রাইভ বেশি, তারা খুব অল্প বয়সেই মাস্টারবেশন করা শিখে ফেলে এবং ঘন ঘন মাস্টারবেশন করে। মহিলাদের ডিসপোনিয়ার প্রথম দিন খুবই পেইন হয়, ব্যথার চোটে পেশেন্ট দিবাস হয়ে পড়ে, ব্যথার চোটে তাদের ঘাম হয়, তারপরে কোমর ব্যথাও করে, লেবার যেরকম পেইন প্রসব ব্যথার মতো ব্যথা করে, তারপরে তাদের মেন্স শুরু হওয়ার আগে আগে তাদের বমি বমি ভাব হয়, বিবমিশা হয়, ব্রেস্ট গুলা ফুলে যায়, ব্রেস্টে পেইন হয়, তাদের এই মেন্সের আগে পেট ফাঁপা হয়, তার উদ্বিগ্ন হয়ে পড়ে, ফিয়ারফুল হয়, তাদের বারবার সিস্ট হয়, ওভারিয়ান সিস্ট, বিশেষ করে ডান পাশে, এবং এই কারণে যদি ব্যথা হয় সেটা উরু পর্যন্ত ব্যথা যায় এবং অবশ হয়ে যায়। এবং ফাইব্রয়েড ইউটেরাসের ব্যবহার আছে, এন্ডোমেট্রিয়াসিসের মধ্যে ব্যবহার আছে, বারবার ব্রেস্টের প্রদাহ হয়। এক্সট্রিমিটিসে আমরা দেখি যদি যে তাদের এই যে থাইয়ের মধ্যে তাদের একটা আছে উইকনেস আছে, থাইগুলো উইক থাকে, এখানে নামনেস থাকে। থাই তো বোঝেন উরু, আমাদের উরুতে উইকনেস থাকে, এখানে নামনেস থাকে, এখানে পেইন হয়। এটা শরীরের হাত পায়ের যে কোনো জায়গায় হইতে পারে, তো বিশেষ করে থাইতে তাদের এরকম পেইন হয়। তার মাংসপেশি গুলার সংকোচন প্রশন হয়, খিচুনি হয়, যে এক জায়গায় একটা মাংসপেশি খিচুনি হচ্ছে, হ্যাঁ, এক জায়গায় কাঁপতেছে, এরকম। এটা বিশেষ করে থাইয়ে হয়, আর্মে হয়। তো তাদের লেগ যেটা আছে, লেগ বলে হাঁটুর নিচ থেকে শুরু করে ওই পর্যন্ত, লেগ হলো হাঁটুর নিচ থেকে শুরু করে ওই পায়ের অ্যাঙ্কেল পর্যন্ত, গোড়ালি পর্যন্ত। তো এই হলো লেগ। তো লেগের মধ্যে ব্যথা হয়, সেটা গরমে উপশম হয়। যদি জেন্টাল এক্সারশন করে, আস্তে আস্তে সঞ্চালন হয়, নড়াচড়া করে, তাহলে সেটা উপশম হয়। কিন্তু যদি দ্রুত নড়াচড়া করে তাহলে বৃদ্ধি হয়, যেটা আমরা ফেরাম মেটালিকাম ওষুধে দেখি, যে ধীরে ধীরে সঞ্চালন করলে তার উপশম, দ্রুত সঞ্চালনে তার বৃদ্ধি। কোল্ডনেস অফ দ্য এক্সট্রিমিটি, হাত পা গুলো একদম ঠান্ডা থাকে। ওয়ার্স ফ্রম ড্রপ অফ এয়ার, বাতাসের ঝাপটায় হাত পায়ের ঠান্ডা আরো বেড়ে যায়। জেনারেল উইক টায়ার্ড ফিলিং মোস্টলি ইন দ্য লেগ, পা গুলো তাদের খুবই দুর্বল অনুভব করে। একটা বলছি না যে ক্রনিক ফ্যাটিক সিনড্রোমে এটা ব্যবহার হয়, যে তারা খুবই দুর্বল অনুভব করে। কিন্তু কেন দুর্বল, এর পিছনে কোনো রোগ ধরা পড়ে না, কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, কিন্তু রোগী খুবই অত্যাধিক মাত্রায় দুর্বল অনুভব করে। সেই দুর্বলতা গুলা বেশি প্রকাশ পায় তাদের পায়ের মধ্যে এবং লেট ইভিনিং এর শেষের দিকে। ইভিনিং হলো সন্ধ্যা 6টার থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত সময়টাকে বলে ইভিনিং। তো ওই সময় লেট ইভিনিং এ, মানে ইভিনিং এর শেষের দিকে তাদের এই পায়ের দুর্বলতাটা বেশি হয়। বেটার ইফ কেপ্ট অ্যাক্টিভ, যদি পেশেন্ট একটু সক্রিয় থাকে, কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আরো বেটার ফিল করে।
ডাজ নট রেস্ট, এবং যদি রেস্ট না নেয় তাহলে ভালো ফিল করে, আর যদি রেস্ট নেয় তাহলে আরো বেশি ইয়ে হয়, তাদের বৃদ্ধি হয়। ওই যে দেখলাম যদি ধীরে ধীরে সঞ্চালন করে তাদের ব্যথাটা এগুলো কমে যায়, সেরকম Right. যদি সে অ্যাক্টিভ থাকে তাহলে তাদের এই উইকনেসটা কম থাকে। আর বেটার অলসো আফটার এ শর্ট স্লিপ, ওই যে বললাম যে একটা ছোটখাটো একটা ঘুম দিতে পারলেই সে তার এগুলা এই পায়ের দুর্বলতা এগুলা থেকে উপশম পায়। পায়ের গোড়ালি তাদের খুব দুর্বল থাকে, গোড়ালি খুবই দুর্বল থাকে। তো স্লিপ, ঘুমের অবস্থাটা দেখি, এটা একটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে ঘুমের পজিশনটা। সে ওই যে নামাজে যেরকম আমরা সিজদা দেই সেই নি চেস্ট পজিশনে সে ঘুমায়, যেটা আমরা ম্যাডোরিনামের পেশেন্টের মধ্যে আমরা দেখতে পাই, নি চেস্ট পজিশনে ঘুমায় অথবা ডান কাতে ঘুমায়, দুইটা পজিশন আছে, এটাই বিখ্যাত, নি চেস্ট পজিশনে ঘুম, এটাই বিখ্যাত। রাইট সাইডেও ঘুমায়। তো আর হলো তাদের ঘুম হয় না দীর্ঘদিন ধরে, তারা অনিদ্রায় ভোগে, নিদ্রাহীনতায় ভোগে, অবস্টিনেট, টেকস এ লং টাইম টু ফল স্লিপ, তাদের ঘুমের সময় অনেক সময় লাগে, ঘুমাই পড়তে তাদের অনেক টাইম লাগে, তারা টায়ার্ড ফিল করে, বাট মাইন্ড মাস্ট টু অ্যাক্টিভ টু ফল স্লিপ। আরেকটা লক্ষণ আছে, তারা দেখা যায় খুব টায়ার্ড, ঘুম আসতেছে, কিন্তু তাদের মনটা, তাদের মাইন্ডে এত সক্রিয় থাকে যার কারণে ঘুমাইতে পারে না, অনেকক্ষণ ধরে তারা শুয়ে থাকে জাগ্রত অবস্থায়, অফেন ফর মোস্ট অফ দ্য নাইট, যাদের রাতের বেশিরভাগ টাইমটাই তারা জেগে থাকে। শিশুদের মধ্যে যদি আমরা দেখি, আমরা তো জানি শিশুরা অনেক বেশি ঘুমায়, একটা সদ্যজাত শিশু 18 থেকে 20 ঘন্টা ঘুমায়, কিন্তু সেটা যদি কার্সিনোসিনের পেশেন্ট হয় দেখবেন যে সে ঘুমাবে না। এমুলেটেড ফ্রম বিং রক টু স্লিপ, এদেরকে যদি আপনি একটু কোলে নিয়ে একটু নাচান, হ্যাঁ, রকিং করেন, তাহলে তাদের ঘুম হয়, তাদের উপশম হয়। ওয়াকিং আর্লি, তারা খুব খুব ভোরবেলায় জেগে ওঠে, রাত 4টার দিকেই জেগে ওঠে, এবং স্বল্প একটা ঘুম দিতে পারে, শর্ট নেপ, স্বল্পকালীন যদি একটা ঘুম দিতে পারে তারা খুব ফ্রেশ, খুব টায়ার্ড হচ্ছে, হাত পা গুলো খুব টায়ার্ড লাগতেছে, যদি স্বল্পকালীন একটু ঘুম দিতে পারে, ঘুম থেকে ওঠার পরে পুরা চাঙ্গা, আবার পুরা রিফ্রেশ হয়ে যায় তাদের। স্বপ্নের মধ্যে তারা কি দেখে, স্বপ্নের মধ্যে তারা কাউকে খোঁজে, স্বপ্নের মধ্যে কি খোঁজে, একজনটা খুঁজতেছে, স্বপ্নের মধ্যে খুঁজে বেড়ায়। তারপরে একটা হচ্ছে ফেইলিং টু ফাইন্ড দেম, কোনো কিছু খোঁজে কিন্তু খুঁজে পায় না, তাই স্বপ্নের মধ্যে কোন একটা বিষয় তারা খুঁজতেছে 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 কিন্তু খুঁজে আর পায় না, এরকম তারা স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে নানান কাজ করার স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে ভ্রমণ করার স্বপ্ন দেখে, মার্ডার করার স্বপ্ন দেখে, এবং তাদের স্বপ্নগুলো খুব হয় অ্যাংশাস, খুবই তারা সব দুশ্চিন্তাময় স্বপ্ন দেখে, উদ্বিগ্ন উদ্বিগ্ন হয়ে পড়ে স্বপ্ন দেখে। স্কিনের যেটা দেখলাম, স্কিনের মধ্যে তাদের অনেকগুলো দাগ থাকবে, ওই যে জন্ম দাগ থাকে, কালো কালো মোল থাকে, সার্কুলার মোল থাকে, অথবা ব্রাউন কালারের দাগ থাকে, যেগুলাকে মোল বা লেন্টিজেন্স এর আগে দেখিয়েছি আমি। তারপরে হচ্ছে যখন জামা কাপড় খুলে তখনই চুলকানি, জামা কাপড় খুললেই চুলকানি, সেটা অনেক ওষুধ আছে, সুরিনামেও আছে। তো জামা কাপড় খুললেই চুলকানি হয়, ন্যাট্রাম সালফেও আছে। তো একজিমা উইথ ইচিং, গায়ের মধ্যে একজিমা হয়, খুব চুলকায়, চুলকাতে চুলকাতে একদম রক্ত বের করে ফেলে, এতই চুলকানি, চুলকাতে চুলকাতে রক্ত বের করে ফেলে। একজিমা ওয়ার্স আফটার মিল্ক, দুধ খেলে তাদের একজিমার সমস্যা আরো বেড়ে যায়। তো যদি কোনো রোগী একজিমাতে ভোগে, প্রচন্ড চুলকায়, চুলকাতে চুলকাতে একদম চামড়া ছিঁড়ে ফেলে, একদম রক্ত বের করে ফেলে, এবং দুধ খেলেই তাদের অবস্থাটা আরো খারাপ হয়, সেক্ষেত্রে আমরা এই কার্সিনোসিনের কথা মনে করব। তারপরে এর আগে আমরা দেখেছিলাম যে কি ডিমের প্রতি তাদের অ্যালার্জি আছে। রাইট। নিউরোডার্মাটাইটিস একটা স্কিনের একদম প্রদাহ, আপনারা গুগল করে দেখে নিন। স্কিনটা থাকে রাফ এবং ড্রাই স্কিন থাকে, মুখের মধ্যে অনেক ব্রণ হয়, মুখেও হয়, বুকের মধ্যেও হয়, পিঠের মধ্যে হয়, অনেক ব্রণ হয় তাদের, এবং তাদের শরীরে বারবার এই ফোড়া ওঠার একটা টেন্ডেন্সি থাকে। যে কোনো ক্ষতই, তাদের শরীরে কোনো ক্ষত হইলে সেটা, বা কোনো আলসার হইলে, ঘা হইলে, সেগুলা আঘাত পেয়ে ধরেন কোথাও ক্ষত হয়েছে, ছিঁড়ে গেছে, সেগুলো আর সহজে শুকায় না, বা কোনো একটা ঘা হয়েছে সেটা আর সহজে শুকায় না, যেটা আমরা সুরিনাম,
সাইলিশিয়া বিভিন্ন ওষুধে দেখি। অ্যাক্কাইমোসিস হলো ত্বকের নিচে যে ব্লাড ভেসেল গুলো আছে সেগুলো ছিঁড়ে যায় এবং সেখানে ব্লিডিং হয়, কালশিরা পড়ে, স্কিনের নিচে কালশিরা পড়ে। অ্যাক্কাইমোসিসের ক্ষেত্রে আমরা তো আর্নিকা ওষুধটাকে খুব বেশি ব্যবহার করি, আর্নিকা ওষুধটা। তো এই ওষুধটাও অ্যাক্কাইমোসিসের ক্ষেত্রে আমরা চিন্তা করব। তারপরে ওয়ার্ডস হ্যাভ রিপিটেডলি বিং কিউরড বাই কার্সিনোসিন। তো অন দ্য লিপস, অন দ্য অ্যাবডোমিনাল স্কিন, অন দ্য সোল অফ দ্য ফিট। তাহলে কার্সিনোসিন দিয়ে বারবার মানে অনেক ডাক্তারই অনেক ধরনের এই আচিল ভালো করেছেন, রিপিটেডলি এটা ভেরিফাইড হয়েছে। বিশেষ করে কোথাকার আচিল, যেটা আপনার ঠোঁটের মধ্যে হয়, ঠোঁটের মধ্যে আচিল হয়, অথবা অ্যাবডোমিনাল স্কিনের মধ্যে আচিল হয়, অথবা পায়ের তলায় আচিল হয়। পায়ের নিচে যেখানে আচিল হয়, ঠোঁট, পেটের স্কিন এবং পায়ের তলার সোলের মধ্যে যদি আচিল হয়, সেক্ষেত্রে আমরা এই ওষুধটা চিন্তা করব। তাহলে এইগুলা গুরুত্বপূর্ণ। গায়ের মধ্যে অনেক দাগ থাকবে, জন্ম দাগ, কালো কালো ব্রাউন স্পট থাকবে, কালো কালো গোলাকার তিলক থাকবে এর মধ্যে। আর জামা কাপড় খুললেই চুলকানে, তার যে একজিমা এত বেশি চুলকায়, চুলকাতে চুলকাতে রক্ত বের করে ফেলে, দুধ খেলে অবস্থা আরো বেশি হয়। নিউরোডার্মাটাইটিস আছে, এটা আপনারা একটু দেখে নিন ই করে। জি। আচ্ছা, একনি আছে, মুখের মধ্যে অনেক ব্রণ ওঠে, পিঠে বুকের মধ্যে ব্রণ ওঠে, বারবার ফোড়া ওঠার প্রবণতা, যে কোনো ক্ষত সেটা সহজে শুকায় না, অ্যাক্টাইমোসিস কালশিরা দাগ পড়ে। তারপরে হচ্ছে আচিল, এই ওষুধ দিয়ে ভালো হওয়ার অনেক রেকর্ড আছে। তাহলে এত যত কথাই বললাম, তো এর মধ্যে ডক্টর ফুবিস্টার, যিনি এই ওষুধটাকে খুব বেশি ব্যবহার করেছেন এবং এই ওষুধটাকে অনেক বেশি ডেভেলপ করেছেন, ডক্টর ফুবিস্টার কিছু বৈশিষ্ট্যের কথা খুব জোর দিয়েছেন। এবং সেক্ষেত্রে যে সমস্ত বৈশিষ্ট্য দিয়ে আমরা রোগীদের মধ্যে যদি এই সমস্ত বৈশিষ্ট্যগুলো পাই, সেক্ষেত্রে একটা বা কয়েকটা বৈশিষ্ট্য যদি আমরা রোগীর মধ্যে পাই, তাহলে সেক্ষেত্রে আমরা কার্সিনোসিনের কথা চিন্তা করব। সেক্ষেত্রে কার্সিনোসিন দিলে এই সমস্ত বৈশিষ্ট্য একটা বা দুইটা যদি থাকে, তাহলে কার্সিনোসিন দিলে আপনি সাকসেসফুল হবেন, রোগী আরোগ্য করতে পারবেন। সেই বৈশিষ্ট্যগুলো কি? ডক্টর ফুবিস্টারের মতে যে ফ্যামিলি হিস্টোরি দেখবেন, যে ফ্যামিলিতে ক্যান্সার হওয়ার প্রবণতা, অনেকগুলা ক্যান্সার একই ফ্যামিলিতে আছে, বা একই ফ্যামিলিতে যাদের ক্যান্সার হওয়ার প্রবণতা দেখা যায়, যে বাবার ক্যান্সার ছিল, সন্তানদের মধ্যে ক্যান্সার আছে, অথবা চাচাদের মধ্যে ক্যান্সার, ফুফুদের মধ্যে ক্যান্সার, এরকম অনেক ফ্যামিলিতে পাবেন। দুই চাচার ক্যান্সার মারা গেছে, এক ফুফু মারা গেছে, তো এরকম পাওয়া যায়। তো দেখা যায় যে ফ্যামিলিতে অনেক ক্যান্সারের হিস্টোরি, বা ফ্যামিলিতে ডায়াবেটিস, অনেকের ডায়াবেটিস, ফ্যামিলিতে অনেক টিউবারকুলোসিস, পার্নিসাস অ্যানিমিয়া, এক ধরনের অ্যানিমিয়া মারাত্মক। তো বা এই ধরনের হিস্ট্রি যদি পান, অথবা কম্বাইন পান, যে একই সাথে ফ্যামিলিতে ক্যান্সারের হিস্ট্রি আছে, আবার ডায়াবেটিসের হিস্ট্রি আছে, ফ্যামিলিতে দুইজনের ক্যান্সার আছে, তিনজনের টিবি আছে, তো এই ধরনের হিস্ট্রি যদি পান, তাহলে সেক্ষেত্রে আপনি সাকসেসফুলি কার্সিনোসিন প্রেসক্রাইব করতে পারেন। আচ্ছা। অথবা পেশেন্টের যদি এরকম হিস্টরি পান যে সে শৈশবকালে সে এই সিভিয়ার কিছু ইনফেকশাস ডিজিজে ভুগছে, বিশেষ করে হুপিং কফ এবং অন্যান্য অনেক ধরনের শৈশব, একদম ছোটবেলায় তার অনেকগুলা ইনফেকশাস ডিজিজ, তার হাম হয়েছিল, ধরেন হুপিং কফ হয়েছিল, বিশেষ করে ধরেন সেই মারাত্মক ডায়রিয়ায় ভুগছিল। তো ছোটবেলায় যারা অনেক ধরনের ইনফেকশনে ভোগে, সেই ক্ষেত্রে আমরা এই ওষুধটার কথা মাথায় আনবো, এবং এই ওষুধটা ওই ধরনের হিস্ট্রি পেলে আমরা ব্যবহার করার চেষ্টা করব। তারপরে সমুদ্রের পাড়ে গেলেই তার সবকিছু বৃদ্ধি হবে অথবা ইমপ্রুভ হবে, দুইটার একটা হবে। তাদের খাবারের ইচ্ছা একটা বৈশিষ্ট্য হলো, তাদের যে কোনো জিনিসে খুব ইচ্ছাও থাকে অথবা প্রবল অনিচ্ছা থাকে। হয় সে সল্ট, মিল্ক, লবণ খাবে, খুব পছন্দ করে, অথবা অপছন্দ করে, অথবা দুধ, ডিম, ফ্যাট, ফ্রুট এগুলো খুব পছন্দ করে অথবা অপছন্দ করে। আর ঘুমানোর সময় তার যে পজিশনটা নি এলবো পজিশনে থাকে, আমরা যে নামাজে যে সিজদা দেই সেই অবস্থায় তারা ঘুমায়। আর আরেকটা বৈশিষ্ট্য আছে, এটা মাথায় রাখবেন, যদি দেখেন যে যে অ্যালুমিনা, আর্সেনিক আয়োড, বেলিস্পার, ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফস,
ডিসেন্টারি কম্পাউন্ড, এটা একটা ভায়োলেন্সের, গ্রাফাইটিস, লেকেসিস, লুটিকাম মানে সিফিলিনাম, তারপরে লাইকোপোডিয়াম, ম্যাডোরিনাম, নেট্রামিউর, নেট্রাম সালফ, নাইট্রিক অ্যাসিড, এরকম অনেকগুলো ওষুধের কথা বলছে। দ্য পেশেন্ট ইজ পার্শিয়ালি কভার্ড, এই যে যত ওষুধগুলো বলছে দেখেন, অ্যালুমিনা, আর্সেনিক, অনেকগুলো ওষুধের কথা বলছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখেন এইগুলো কোনো ওষুধের সাথে তার পুরোপুরি মিলে না। লাইকোপোডিয়াম হইয়াও লাইকোপোডিয়াম হয় না, অনেক লক্ষণ লাইকোপোডিয়ামের মতো কিন্তু পুরোপুরি লাইকোপোডিয়ামের মতো না, অনেক লক্ষণ রাইট। ম্যাডোনিয়ামের কিন্তু পুরোপুরি ম্যাডোনিয়ামের মতো না, বা কিছু লক্ষণ ম্যাডোনিয়ামের মতো, কিছু লক্ষণ নেট্রামিউরের মতো, কিছু লক্ষণ নাইট্রিক অ্যাসিডের মতো, কিছু লক্ষণ ধরেন পালসিটিলার মতো, কোন একটা একক ওষুধের মতো পুরোপুরি লক্ষণ তার মধ্যে মিলে না। যদি কোনো পেশেন্টের মধ্যে এই অবস্থা দেখতে পান তাহলে মনে করুন এই পেশেন্ট কার্সিনোসিনের পেশেন্ট হইতে পারে। আচ্ছা, তাহলে কি হলো জিনিসটা, যে পার্শিয়ালি কভার করে, এই ওষুধগুলা আংশিকভাবে কভার করে, দেখা যায় 2টা বা 3টা ওষুধ আংশিকভাবে কভার করতেছে, পরিপূর্ণভাবে কোনো ক্লিয়ারলি কোনো ওষুধের চিত্র আমরা রোগীর মধ্যে পাচ্ছি না, বা এই ধরনের ওষুধ আমরা ব্যবহার করছি, আংশিক মিলছে, তারপর ব্যবহার করছি, কয়েকটা ওষুধ ব্যবহার করছি, কিন্তু আমরা সেইভাবে সাফল্য পাচ্ছি না, রোগীর মধ্যে ওষুধটা সেভাবে কাজ করতেছে না, বা কাজ করলেও সেটা খুব শর্ট অ্যাকশন দেখাচ্ছে, মানে স্বল্প সময়ের মধ্যে একটু কাজ করতেছে, তারপরে যে অবস্থা সেই অবস্থায়। যদি এই অবস্থা আমরা পাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা কার্সিনোসিনের কথা চিন্তা করব, এবং সেক্ষেত্রে প্রায় কার্সিনোসিন রোগীর ক্ষেত্রে আপনার সাকসেসফুল রেজাল্ট এনে দিবে। তো তার আরেকটা ভবিষ্যৎ আরেকটা যেটার উপর গুরুত্ব দিতে বলছেন, যে পেশেন্টের অ্যাপিয়ারেন্স, গায়ের মধ্যে অনেক মোল থাকবে, তার স্ক্লেরা গুলা থাকবে ব্লু কালারের, গায়ের রং হয় প্যাল থাকবে স্কিনটা, অথবা ওই যে ব্রাউন কালারের, যে কফির মধ্যে কফির জি। দুধের মধ্যে কফি মিশালে যে ধরনের কালার হয় সেই ধরনের কালার হবে। তো এই হলো তার ইসেনশিয়াল ফিচার, যেটা যে লক্ষণগুলা ডক্টর ফুভিস্টার খুব গুরুত্ব দিচ্ছেন। কার্সিনোসিনের চাইল্ড, আসেন কার্সিনোসিনের চাইল্ড কেমন হয়। কার্সিনোসিনের চিলড্রেন তারা প্রায় মানে খুব সেন্সিটিভ হয়, খুব বেশি সংবেদনশীল হয়, আপনি একটু বকাঝকা করতে পারবেন না, তারা একটু একটু বকা দিচ্ছেন তারা দেখা যায় সেতে মন খারাপ করে ফেলছে, বা তার প্রতি খুব প্রতিক্রিয়া দেখাইছে, তারা খুব সিম্পেথেটিক হয়, বাচ্চারা খুব অপরের প্রতি খুব সিম্পেথি দেখায়, খুবই সহানুভূতিশীল হয় তারা, মেবি রেদার টিমিড, এবং অনেকটাই তারা ভীরু থাকে, ভীত থাকে। দেয়ার ওপেন, তারা খোলামেলা, ইজিলি উন্ডেড অ্যান্ড ক্যান বি সাপ্রেস, তারা মনটা থাকে তাদের ওপেন, তারা সহজেই তারা কি হয় আঘাতপ্রাপ্ত হয়, এবং সেইগুলা কি করে তারা প্রকাশ করে না, সেগুলো সব কি করে ক্যান বি সাপ্রেস, সবগুলো সাপ্রেস করে। দ্য চিলড্রেন আর মার্কলি সেন্সিটিভ টু ক্রিটিসিজম, কোন ধরনের তাদেরকে কেউ যদি বিদ্রুপ করে এটা মোটেই সে সহ্য করতে পারে না, বা তাদেরকে যদি একটু ভর্ৎসনা করে, একটু বকাবকি দেয়, ভর্ৎসনা করে, সে রেপ্রিমেন্ডে তারা খুব বেশি প্রতিক্রিয়া ব্যক্ত করে, এগুলো তারা সহ্য করতে পারে না। দে ডিসলাইক, অপছন্দ করে, অ্যান্ড আর ইনটলারেন্ট অফ কনসোলেশন, যেটা আমরা সিপিয়া, ন্যাট্রামিউর, ইগনিশিয়া এই ওষুধগুলো দেখি, যে সান্ত্বনা তারা পছন্দ করে না, সান্ত্বনা অপছন্দ করে, এবং সান্ত্বনা তারা সহ্যও করতে পারে না। তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে এটার অপোজিটটাও হয়, রেয়ারলি সেটা। তো দেখা গেল যে অন্যান্য সব লক্ষণ কার্সিনোসিনের, দেখা যায় সেই পেশেন্ট সান্ত্বনা দিলে উপশম হয়, তা আমরা তো শিখে আসছি যে কার্সিনোসিন তো সান্ত্বনা সহ্য করতে পারে না। তবে এটা মনে রাখবেন, অন্যান্য লক্ষণ যদি কার্সিনোসিনের হয়, যদি তার দেখেন সান্ত্বনায় উপশম হয় যদি তার, তাহলে কিছু কিছু রোগীর ক্ষেত্রে এই জিনিসটাও ঘটতে পারে, এটা মাথায় রাখবেন। মেন্টালি ডিফিসিয়েন্ট উইথ লস অফ ইন্টারেস্ট, মানসিক দ্বারা ভাবে তারা খর্ব থাকে, দেখা যায় যে তাদের তাদের মেন্টালি ডিফেক্টিভ থাকে, মানসিক লস অফ ইন্টারেস্ট, কোনো জিনিসের প্রতি তারা ইন্টারেস্ট দেখায় না, কোনো বিষয় তারা সহজে বুঝতে পারে না, কোনো জিনিস বুঝতে তাদের অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করে বুঝে, তো মানসিক খর্বতা, মেন্টাল ডালনেস তাদের মধ্যে আছে।
ব্যাকওয়ার্ড অর মেন্টালি ডিফেক্টিভ চিলড্রেন, যারা একটু পিছু হোটা বাচ্চা, পিছনে পড়ে বাচ্চা, হ্যাঁ, বয়স অনুযায়ী তাদের যাদের মানসিক গ্রোথ হয় নাই, মেন্টালি ডিফেক্টিভ, মানসিকভাবে তাদের মধ্যে প্রবলেম আছে, ডিফেক্টিভ তারা। আবার দেখেন ডিসঅবিডিয়েন্ট, তারা অবাধ্য, পিতামাতার কথা শুনে না, শিক্ষকের কথা শুনে না, অবাধ্যতা তাদের মধ্যে আছে, ডিসঅবিডিয়েন্ট। তারা আবার ক্রুয়েলও হইতে পারে। তারা এমনিতে জানি তারা খুব রোমান্টিক হয়, সিম্পেথেটিক হয়, প্যাশনেট হয়, কিন্তু দেখা যায় আবার তারা ক্রুয়েলও হইতে পারে, রাফনেস অথবা রুডনেস তাদের মধ্যে আমরা দেখতে পারি। বিশেষ করে যারা মেন্টালি ডিফেক্টিভ চিলড্রেন, যারা ব্যাকওয়ার্ড চিলড্রেন, এবং জিনিসপত্র ধ্বংস করার মতো তাদের একটা টেন্ডেন্সি পাওয়া যায়। এই কথাগুলা ডাক্তার এসপি দে, উনি তার যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স উইথ কার্সিনোসিন সেই বইতে এই কথাগুলো উল্লেখ করেছেন। তাহলে শিশুদের মধ্যে আমরা এই অবস্থা দেখতে পারি, মানসিক খর্বতা, তারা অবাধ্য হয়, তারা খুব কি বলে রূঢ় হইতে পারে, নিষ্ঠুর হইতে পারে, তাদের আচরণের মধ্যে নিষ্ঠুরতা দেখি, রাফনেস থাকে, রাফ টাফ ব্যবহার, খুব রুডনেস থাকে, এবং তাদের জিনিসপত্র ধ্বংস করার একটা ডিস্ট্রয়িং, জিনিসপত্র ভেঙে ফেলা, ধ্বংস করার মতো একটা প্রবণতা দেখতে পাই। এগুলা টিউবারকুলার বাচ্চাদের মতো, টিউবারকুলিনের মতো পাওয়া যায়। আরেকটা জিনিস দেখেন, একটা মানসিক দিক দিয়ে যেরকম সে খর্ব হইতে পারে, তার উল্টাটাও হইতে পারে, যে অল্প বয়সে সে মানে পেকে যায়, প্রিকসাস, হ্যাঁ, অল্প বয়সে যারা অনেক অনেক অল্প বয়সে যারা পেকে গেছে। A 3 years boy can talk like 9 years old. একটা 9 বছরের বাচ্চার মতো কথা বলতে পারে একটা 3 বছরের বাচ্চা। 3 বছর বয়সে সে এমন পাকনা হয় যে 9 বছরের বাচ্চা হয়তো পাকনা হয় না, 9 বছর বয়সে মানসিক বাচ্চাদের মতো কথা বলে সে, এতই পাকনা। তো প্রিকসাস তারা হয়, প্রিকসিয়াস, আচ্ছা প্রিকসাস, আচ্ছা যাই হোক, উচ্চারণ যেটাই হোক, তারা অল্প বয়সেই পেকে যায়। As the patient reaches adolescent, যখন তারা অ্যাডোলেসেন্স পিরিয়ডে পৌঁছায় অথবা পিউবার্টিতে পৌঁছায়, দে মে বি স্ট্রং সেক্সুয়াল ইনস্টিংক্ট আর প্যাশন, ওই সময় তাদের সেক্সুয়াল ডিজায়ারটা খুব বেশি বেড়ে যায়, এবং তাদের এই যে সেক্সুয়াল প্যাশন, সেক্সের দিক দিয়ে যে আবেগ, সেগুলো তাদের অনেক বেশি বেড়ে যায়, এবং তারা তখন মাস্টারবেশন করতে শিখে। কমপ্লেক্সন মে বি বোথ ফেয়ার অ্যান্ড ডার্ক, তাদের গায়ের রংটা একদম ফর্সা হইতে পারে, আবার কালচেও হইতে পারে। আবার ওই যে ফেয়ার কমপ্লেক্সন থাকতে পারে। তাদের ভেইন, রক্তের যে ভেইন, শরীরের যে শিরাগুলা, বিশেষ করে মুখের যে ভেইনগুলা, সেগুলা, হাতের ভেইনগুলো, এগুলো একটু প্রমিনেন্ট থাকে, একটু উঁচু থাকে। ভেরিকোজ ভেইনের মধ্যে এটার ব্যবহার আছে। আনঅ্যাকাউন্টেবল ইনসমনিয়া ফ্রম আর্লি লাইফ, ওই যে ছোটবেলা থেকেই তারা, একদম শৈশবকাল থেকেই তারা অনিদ্রায় ভোগে। এই তো গেল কার্সিনোসিনের চাইল্ড, মরিসনের বইতে আছে, দেখে নিয়েন। তো জেনারেল মোডালিটিস এর মধ্যে আমরা দেখি যে অ্যাগ্রাভেশন হয় তার কি কি অবস্থার মধ্যে। সমুদ্রের পাড়ে গেলে তার অ্যাগ্রাভেশন হয়, সমুদ্রে স্নান করলে তার অ্যাগ্রাভেশন, অবশ্যই এমএলএরেশনও হইতে পারে, যে কোনো একটা হয়। থান্ডারস্টর্ম তারা দেখতে খুব পছন্দ করে, ঝড় টর এগুলো দেখতে পছন্দ করে, কিন্তু ঝড়ের সময় তাদের অ্যাগ্রাভেশনও আছে। একা থাকলে তারা, তাদের বৃদ্ধি হয়। যে কোনো ওয়েদারের এক্সট্রিম অবস্থা, খুব বেশি শীত অথবা খুব বেশি গরম, এই অবস্থার মধ্যে তাদের বৃদ্ধি হয়। আনড্রেসিং, জামা কাপড় খুললে তাদের বৃদ্ধি হয়, তাদের চুলকানি হয়। 6টা থেকে 6টা পর্যন্ত বা 7টার সময় তাদের একটা বৃদ্ধি আছে। নিউ মুন আর ফুল মুন, নিউ মুন হলো অমাবস্যা, অমাবস্যার মধ্যে তার বৃদ্ধি হয়, অথবা ফুল মুন পূর্ণিমার মধ্যেও তাদের বৃদ্ধি হয়, সাইলেশিয়ার মতো। ওয়ার্ম রুম, যে স্টাফি, যে রুমে অনেক বেশি লোকজন, এরকম স্টাফি রুম, যে রুমটা একদম গরম, তো এরকম গরমে তার বৃদ্ধি হয়, পালসিডিলার মতো। নার্সিং অফ আদার্স, অপরের সেবা করতে 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 নিজেই অসুস্থ হয়ে পড়ে, অকুলার সিন্ডিকার মতো। ডিউরিং ক্লাইম্যাক্সিস, মানে যখন তাদের রজনিবৃত্তি হয়, মাসিক বন্ধ হয়ে যায়, তখন তাদের অনেক সমস্যা বাড়ে, যেটা আমরা অনেক ওষুধে পাই, লেখেছিস তাদের মধ্যে একটা বড়। খোলা বাতাসে উপশম, একটা শর্ট একটা স্লিপ, স্বল্পকালীন একটা যদি ঘুম দিতে পারে তাহলে উপশম। সি সাইডে তাদের উপশম হয়, সি শোরে তাদের যেরকম অ্যাগ্রাভেশন হয়, আবার উপশম হতে পারে।
লাইং ইন জেনোপেক্টোরাল পজিশন, ওই যে যেটা বললাম নি এলবো পজিশনে শুইলে তাদের উপশম হয়। হোয়াইল ওকাপাইড, কোনো কাজ নিয়ে যখন তারা ব্যস্ত থাকে, হ্যাঁ, যখন কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকে তখন তাদের উপশম হয়। ইন ন্যাচারাল সারাউন্ডিংস, এটা কিন্তু আরেকটা বৈশিষ্ট্য কার্সিনোসিন, তারা কিন্তু প্রাকৃতিক দৃশ্য এগুলা খুব এনজয় করে। এরা যদি রাঙ্গামাটি এই সমস্ত জায়গায় যায়, এরা তো ট্রাভেল করতে পছন্দই করে, এবং ন্যাচারাল যত সিনার আছে চারিদিকে এগুলো খুব উপভোগ করে, খুবই তাদের কাছে প্রিয় একটা জিনিস ন্যাচারাল সারাউন্ডিং দেখা। ন্যাচারাল সারাউন্ডিং এ থাকলে তারা, প্রাকৃতিক কোনো পরিবেশে থাকলে তারা খুব ভালো ফিল করে, তখন শারীরিক দিক দিয়েও তারা উপশম বোধ করে। আর ফিজিক্যাল এক্সারসাইজ করলে তাদের উপশম হয়, সিপিআর মতো কার্সিনোসিনের মধ্যেও আছে। এই হলো তাদের অ্যাগ্রাভেশন, উপশম। অন্যান্য ওষুধের সাথে যদি আমরা রিলেশন করি, তো কার্সিনোসিন মে প্রিসিড অর ফলো এনি রেমেডি। প্রথম কথা হলো যে কোনো ওষুধের আগে অথবা পরে ওষুধটা ব্যবহার হইতে পারে। তবে ডাক্তার ফোবিস্টার কিছু ওষুধের লিস্ট দিচ্ছেন, এই যে অ্যালুমিনা, আর্সেনিক আর বেলিসপার, ক্যালকিরেফাস, ডিসেন্টারি কম্পাউন্ড, বায়োনোসেল, গ্রাফাইটিস, লেকেসিস, লুয়েটিকাম মানে সিফিলিনাম, লাইকোপোডিয়াম, ম্যাডোরিনাম, নেট্রাম মিউর, নেট্রাম সাল্ফ, নাইট্রিক অ্যাসিড, ওপিয়াম, সুরিনাম, পালসিটিলা, সিপিয়াস, স্টেফিসিগ্রিয়াস, সালফার, থুজা, টিউবারকুলিনাম, বভিনাম। এই ওষুধগুলোর আগে পরে ব্যবহার হইতে পারে, এগুলোর সাথে বেশ সম্পর্ক আছে, এই ওষুধের অনেক লক্ষণেরই মিল আছে। ডক্টর এসপি দে বলছেন এগুলোর সাথে, ডাক্তার এসপি দে উনি আরো কিছু ওষুধ যোগ করছেন, যেরকম গার্টনার এবং অন্যান্য নোসোডের সাথে এর একটা সম্পর্ক আছে। ডক্টর ফোবিস্টার বলেছেন ক্যান্ডিডেটস ফর কার্সিনোসিন ইন আদার রেসপেক্টস হ্যাড frequently been helped by one or more of these remedies, and he suggested considering carcinosin if a patient does not respond to a well-selected remedy, if the remedy is included in this list, or if two or more of them are strongly partially indicated but neither of them adequately covers the case. এই যে মূল কথা হলো এইটাই, যে এই সমস্ত ওষুধগুলো দেওয়ার পরে দেখা গেছে যে সামান্য হেল্প হয়েছে, হ্যাঁ, বা বারবার এগুলা দেওয়ার পরে বারবার রোগী বারবার অসুস্থ হয়ে যেতেছে, বা শর্ট টাইম কাজ করতেছে, বা আংশিকভাবে কাজ করতেছে, এই ওষুধগুলা পার্শিয়ালি তাদের ক্ষেত্রে রোগের লক্ষণ মিলতেছে, পুরোপুরি মিলতেছে না। তো সেই ক্ষেত্রে বা এই ওষুধগুলো দেওয়ার পরেও, বা আপনি একটা ওয়েল সিলেক্টেড মেডিসিন দিচ্ছেন, ভালো নির্বাচিত হয়েছিল ওষুধটা, কিন্তু দেওয়ার পরেও রোগীর মধ্যে সেইভাবে কাজ করতেছে না, রেসপন্স করতেছে না, সেই ক্ষেত্রে আপনি এই কার্সিনোসিন ওষুধটা ব্যবহার করবেন। জি, আমার লেকচার শেষ, সবাইকে ধন্যবাদ।